আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে, কিছু আস্ক করতে চান? আর যারা যারা হচ্ছে নামাজের জন্য যাবেন, জাস্ট টেক্সট লিখে লিভ নিয়ে নিলেই হবে, আনমিউট করে বলতে হবে না। আজকে কি আমাদের দুজন করে কথা বলতে হবে? না, আজকে 2 জন করে কথা বলতে হবে না, এটা নেক্সট উইকে আবার 2 জন করে আবার নেক্সট উইকে কথা বলবেন। আমার কি ব্যাপার, এক সেকেন্ড। ড্রাইভ লিংকে সমস্ত রিসোর্স কি পেয়েছেন না ঠিক মতো? জি এটাতে তো ম্যাম, কোনো ড্রাইভ অসুবিধা লিংকে থাকার সব রিসোর্সেস সব আছে। একদিন শেয়ার করছেন সেগুলো সবই আছে। লাস্ট ক্লাসও শেয়ার করা হয়েছে, প্রতিটা ক্লাসের পরে শেয়ার করা হয়। একটু ওটা রিফ্রেশ করতে থাকবেন, দেখবেন পেয়ে যাবেন। ওকে, পিডিএফ ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে আজকে বেসিক গ্রামারের একটা পার্ট সম্পর্কে জানবো, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সবচেয়ে ইম্পর্টেন্ট, আর পার্টস অফ স্পিচটা জানাটা জরুরি, যাতে করে আপনাদের যখন আপনারা টেন্স ক্রিয়েট করবেন বা টেন্স ব্যবহার করবেন তখন যেন কোনো সমস্যা না হয়, সেজন্য হচ্ছে পার্টস অফ স্পিচটা জানা জরুরি। আপনারা হয়তো অনেকেই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানেন, কিন্তু তারপরও আমরা এখানে একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো পার্টস অফ স্পিচ হচ্ছে আপনার 8 রকমের হয়: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনি যখনই কোনো সেন্টেন্স ক্রিয়েট করবেন বা এনিথিং, সেখানেই আপনার প্রতিটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। যেমন এখানে লেখা আছে ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ, এখানে ইন্ট্রোডাকশন একটা পার্ট, এখান থেকে যে কোনো 8টার মধ্যে একটা, দেন টু, দেন পার্টস, প্রতিটাই। আচ্ছা, এখন হচ্ছে এক্সপ্লেনেশন। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নাম যে আমরা ব্যবহার করি, এনিথিং, যে কোনো নামকেই হচ্ছে আপনার নাউন বলে। যেমন ধরুন সেটা কোনো পার্সনের হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো কনসেপ্ট হতে পারে, এনিথিং দ্যাট হ্যাজ আ নেম অ্যান্ড দ্য নেম ইজ নাউন। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে পার্সনের নামের ক্ষেত্রে কি হবে, প্লেসের ক্ষেত্রে কি হবে, থিং আর আইডিয়ার ক্ষেত্রে কি হবে। যেমন একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। দেন ক্লায়েন্ট, ম্যানেজার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা একটা নাউন। এখন ফ্রিল্যান্সারের তো একটা নামও থাকতে পারে, সেটাও নাউন। আমি যদি বলি যে অ্যালেক্স ইজ আ ফ্রিল্যান্সার, এখানে আমার অ্যালেক্সটা যেরকম একটা নাউন, আমার ফ্রিল্যান্সারও একটা নাউন। নাউনের উপর হচ্ছে আপনার টেন্স অনেক ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ডেন্ট। আপনার নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি সিঙ্গুলার হয়, সেটার ক্ষেত্রে আপনার ভার্বেরও চেঞ্জ আসবে। যেমন ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সার্স দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফ্রিল্যান্সার হচ্ছে আমার সিঙ্গুলার আর ফ্রিল্যান্সার্স হচ্ছে আমার প্লুরাল। আচ্ছা, পার্সন, প্লেস, থিং, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্লুরালের ক্ষেত্রে এস ব্যবহার হয়, এস বা ইএস ও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আইডিয়ার ক্ষেত্রে সাধারণত হয় না, কারণ ধরেন যেমন স্ট্র্যাটেজির জন্য হয় স্ট্র্যাটেজিস, কিন্তু আমি যদি বলি যে কমিউনিকেশনস, সমস্ত ক্ষেত্রে কমিউনিকেশনস এইটা হচ্ছে কারেক্ট না। তো এই আইডিয়া বাদে বাকি সমস্ত ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়, কিন্তু আইডিয়ার ক্ষেত্রে অবস্থা বুঝে চেঞ্জ হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রোনাউন। এটার নামটাও নাউনের মতোই, তার মানে এটার নাউনের সাথে কোনো না কোনো রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে আপনি যখন কোনো কথা বলবেন, কোনো কনভারসেশন, যেমন লাস্ট ক্লাসে আমাদের একটা কনভারসেশনে কোনো একজন আপনাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট বলছিলেন যে ওনার কি কি গেমস পছন্দ বা কি কি স্পোর্টস পছন্দ। যেমন আই লাভ ক্রিকেট, উনি এটা বলছিল যে আই লাভ ক্রিকেট, আই লাভ ফুটবল, আই লাভ ব্যাডমিন্টন। মনে আছে আপনাদের? এরকম একটা
সিচুয়েশন ছিল, তখন এই যে আমি বারবার বললাম আই লাভ, মানে একই সেন্টেন্স আমি হচ্ছে বারবার রিপিট করছি, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রোনাউন ব্যবহার করবেন, তাহলে আপনাদের একটা কথার মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে আপনাদের পুরো এক্সপ্রেশনটা হয়ে যাবে। তো প্রোনাউন হচ্ছে আপনার 3 ধরনের হয়, সাবজেক্ট, অবজেক্ট আর পজিটিভ। সাবজেক্ট হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, উই, দে। আপনাদের মনে আছে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি জিনিস? এনিওয়ান? হ্যাঁ কি আমি জিজ্ঞেস করছি সাবজেক্ট কোনো কিছুর নাম বা কোনো কিছুর ম্যানকে ইন্ডিকেট করে এরকম কোনো কিছু। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে কর্তাকে যেটা মানে যেটা করে ম্যাম সাবজেক্ট হলো কর্তা, যিনি বুঝিনি কাজ কি? করে। সাবজেক্ট হলো কর্তা যিনি কাজ করে, এটা আচ্ছা কাজ, আচ্ছা একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে, উনি যেটা বললেন ওটা ঠিক আছে, বাট ওটা মেইনলি হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে। যেমন আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, যখন সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সকে আপনি হু দিয়ে কোয়েশ্চেন করবেন, ওইটার যে অ্যান্সারটা আসে সেটাই হচ্ছে গিয়ে আপনার সাবজেক্ট। হু ইজ ডুইং দ্যাট। তো আমি যদি এর অ্যান্সার দিই আই অ্যাম ডুইং দ্যাট, এখানে আমার আইটা হচ্ছে একটা সাবজেক্ট, আমার তারপর ইউ আর ডুইং ইট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। তো সাধারণত সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকে, অ্যান্ড আই, হি, শি, ইট, উই, দে এগুলো মোস্টলি সবই সাবজেক্টের শুরুতে থাকে। হ্যাঁ, আপাতত এতটুকুই, এগুলো সব সাবজেক্টের শুরুতে থাকে, এক্সেপশনটা পরে বলছি। এরপর আসছে অবজেক্ট প্রোনাউন। মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম। যেমন দ্যাট অ্যাসাইনমেন্ট ইজ ডান বাই মি। আবার একইভাবে এটা হচ্ছে একটা, যেমন একটা সেন্টেন্সের টাইপ, আমি আরেকটা বলতে পারি আই অ্যাম ডুইং দ্যাট অ্যাসাইনমেন্ট। দুইটা সেম, কিন্তু মিটা হচ্ছে লাস্টে থাকে আর আইটা হচ্ছে ফার্স্টে থাকে, এর জন্য আই হচ্ছে আমার সাবজেক্ট প্রোনাউন আর মি হচ্ছে আমার অবজেক্ট প্রোনাউন। যখনই সেন্টেন্সের শেষে হু এর অ্যান্সারটা সেন্টেন্সের শেষে থাকবে, সেইটার যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে অবজেক্ট প্রোনাউন। ক্লিয়ার সবাই? জি আপু, ক্লিয়ার। যেমন আই নো হিম, এখানে আমার দুইটাই প্রোনাউন, আমার আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, হিম হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এরপর আসছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন হচ্ছে কিছুটা অবজেক্টিভ প্রোনাউন্স এর মতো, অবজেক্ট প্রোনাউন্স এর মতো, কিন্তু ডিফারেন্স হচ্ছে যে মাই, দেন ইয়োর অথবা ইয়োর্স হয়, দেন হিজ, হার অথবা এখন হার্স বলে, দেন ইটস, আওয়ার্স, আওয়ার, দেয়ার। যেমন দিস ইজ আওয়ার হাউস অথবা দ্য হাউস ইজ আওয়ার্স। যখন হচ্ছে লাস্টে হচ্ছে ব্যবহার করবেন প্রোনাউন, ওই সমস্ত ক্ষেত্রে মোস্টলি হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য আমরা হচ্ছে লাস্টে যে প্রোনাউন ব্যবহার করি সেটাতে একটা এস ব্যবহার করি। এস না করলেও কারেক্ট, করলেও কারেক্ট। আপনারা কি প্যাসিভ ভয়েস, অ্যাগ্রেসিভ না অ্যাকশন, অ্যাকশন ভয়েস, প্যাসিভ ভয়েস নিয়ে ক্লিয়ার? না ম্যাম, সমস্যা হয় বুঝতে। ওকে, আপু আচ্ছা প্যাসিভ সমস্যা, ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস না? অ্যাক্টিভ ভয়েস, রাইট। আমার মনে ছিল না, একদমই মনে ছিল না। আমি হচ্ছে অ্যাগ্রেসিভ বলছি, অ্যাকশন বলছি, বাট আমার খেয়াল নেই, একদমই মনে নেই। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস, নট অ্যাগ্রেসিভ, নট অ্যাকশন, অ্যাক্টিভ ভয়েস, আমার ভুল ছিল। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব আইডেন্টিফাই করা খুবই সহজ। যে কোনো সেন্টেন্সে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, বা ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। একটা সেন্টেন্সের যে কোনো ধরনের কাজ করা, ওটাকেই হচ্ছে আপনার ভার্ব বলে। যেমন এখানে লেখাই আছে a verb is a word that expresses an action, occurrence or state of being।
স্টেট অফ বিং মানে হচ্ছে কি অবস্থায় আছেন। যেমন এখানে দেওয়া আছে রাইট, ডিজাইন, ডেলিভার, আর, ইজ, সিন, এই সবগুলোই হচ্ছে আপনার ভার্ব। স্টেট অফ বিং এর একটা এক্সাম্পল হতে পারে আই অ্যাম সিক, এখানে আমার অ্যামটা হচ্ছে একটা ভার্ব। বিভিন্ন ধরনের ভার্ব আছে, যেমন এখানে দেখেন অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে কোনো কিছু আপনি করছেন, ক্রিয়েট, ডেভেলপ, ম্যানেজ, এই ধরনের কাজ, প্লেইং, স্ট্রিমিং, এই সব কিছু হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা কাইন্ড অফ মুখস্থের মতো করবেন। আর হেল্পিং ভার্ব হচ্ছে ক্যান, শুড, উইল, হ্যাভ, হ্যাভ, হ্যাড, মে, মাইট, এই সমস্ত জিনিসও হচ্ছে হেল্পিং ভার্ব। তো বেসিক্যালি এই দুইটার যে এক্সাম্পল গুলো আছে সেগুলো বাদে যা যা থাকবে মোস্টলি সবই অ্যাকশন ভার্ব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে আমার নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে বা মডিফাই করে। যেমন দিস ইজ আ গুড বুক, আমার এখানে বুকটা হচ্ছে একটা নাউন, আমার এই বইটা হচ্ছে ভালো। আমি এই যে আমার নাউনটাকে কি করলাম, নাউনটাকে হচ্ছে আমি ডিসক্রাইব করলাম বা হ্যাঁ ডিসক্রাইব করলাম, এর জন্য হচ্ছে আমার এটা এই ওয়ার্ডটা গুড, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বুকটা কি, বুকটা হচ্ছে আমার নাউন। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যাডজেক্টিভ অনেক প্রকারের হয়, এই কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, কারণ অনেকেই এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে হচ্ছে কি করে মিক্সড করে ফেলে। কারণ একটা সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত এক্সপ্রেশন যখন আসে, অনেক সময় এমন হয় যে কিছু কিছু ওয়ার্ড কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কখনো আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। আপনাকে বুঝতে হবে আপনি কোন সেন্টেন্সে বা কি বোঝাতে চাচ্ছেন, সেভাবে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা চেঞ্জ হয়। আচ্ছা, এরপর হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে কোনো ধরনের ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করে। যেমন আই অ্যাম অলওয়েজ লেট, আমার লেটটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, আবার আমার অলওয়েজটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের জন্য আমার অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো দেখুন এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে হয়তো কোনোটা ভার্বের জন্য কোনোটা অ্যাডজেক্টিভের জন্য, বাট অ্যাডভার্ব সাধারণত আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করে। অ্যাডভার্বের জন্য যদি বুঝতে চান, ইজিলি মনে রাখতে চান যে কিভাবে বুঝবো এটা অ্যাডভার্ব কিনা, সবচেয়ে কমন ওয়ে হচ্ছে একটা সেন্টেন্সকে হাউ দিয়ে কোয়েশ্চেন করা। তো যখন আপনি হাউ হাউ ওয়াজ ইউর ওয়ার্ক, হাউ ডিড ইউ ফিনিশ, এই সমস্ত ক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে, যেমন কুইকলি, স্লোলি, এফেক্টিভলি, কেয়ারফুলি, এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব। তারপর আসছে হোয়েন। হোয়েন দিয়ে যখন কোয়েশ্চেন করবেন তখন একটা টাইম আসবে, সেটা হতে পারে নাও, সুন, অর ইয়েস্টারডে, টুডে, টুমরো, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভার্ব। দেন আসছে ওয়্যার। ওয়্যার এর ক্ষেত্রে যদি আপনি হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, নোওয়্যার এগুলো বাদে অন্য যে সমস্ত জিনিস ব্যবহার করবেন, যদি আপনি এক্সাক্ট ঠিকানাটা বলতে চান, যেমন কিংস্টোন, এটা একটা জায়গার নাম, কিংস্টোন কিন্তু আমার অ্যাডভার্ব না, কিংস্টোন হচ্ছে নাউন। কিন্তু যখন আপনি হেয়ার, দেয়ার, এভরিওয়্যার এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্ব। আর লাস্টেরটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট। টু হোয়াট এক্সটেন্ট মানে হচ্ছে আপনার কাজের যেই মাত্রাটা সেটা কতটুকু, একটা ডিগ্রি বলে কত ডিগ্রি পর্যন্ত, বা এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আপনার এটাও অ্যান্সারটা থাকে হচ্ছে অ্যাডভার্বের, যেমন ভেরি, কোয়াইট, টু, এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব। এগুলো কখনো মুখস্থ করতে যাবেন না, যখন হচ্ছে সেন্টেন্স ক্রিয়েট করবেন চেষ্টা করবেন হচ্ছে প্রপারলি ইউজ করার, বাট কোনোটা মুখস্থ করতে, ক্লাসিফিকেশন গুলো মুখস্থ করতে যাবেন না। আচ্ছা, এবার আসছে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় পার্টস অফ স্পিচের সবচেয়ে টাফ পার্ট। প্রিপোজিশন দিয়ে বোঝায় একটা সেন্টেন্সের ভিতরে আপনার যে নাউন আছে
বা অন্যান্য যে ওয়ার্ড গুলা থাকে, একটা সেন্টেন্সে তো অবশ্যই 2 থেকে 3টা ওয়ার্ড থাকবে একটা প্রপার সেন্টেন্সে। তো আপনার নাউন বা প্রোনাউনের সাথে আপনার ওই সেন্টেন্সের বাকি যে ওয়ার্ড গুলো আছে সেটার সাথে কিভাবে আপনি সম্পর্ক করবেন সেটাই হচ্ছে প্রিপোজিশন। যেমন দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, এখানে আমার দ্য ক্যাট হচ্ছে একটা নাউন, আমার বক্সও হচ্ছে একটা নাউন, কিন্তু ক্যাট আর বক্সের মধ্যে যে রিলেশনটা সেটা যে ওয়ার্ডটা দিয়ে বোঝায় সেটা হচ্ছে ইন, মানে বিড়ালটা বক্সের ভিতরে আছে, এই যে ইন, এটাই আমার প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবল, আই লিভ ইন ঢাকা অ্যাট বাংলাদেশ, এখানে আমার দুইটা প্রিপোজিশন আছে, কোনটা কোনটা? আই লিভ ইন ঢাকা অ্যাট বাংলাদেশ, কেউ বলতে পারবেন? ইন অ্যাক্ট। এক্স্যাক্টলি। তো প্রবলেমটা আসলে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা প্রিপোজিশন ব্যবহার করি তখনই হয়, যেমন আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ কেন না, এই ধরনের কিছু প্রবলেম হয়। তো এটার জন্য আমাদের নেক্সট লেসনটা হচ্ছে শুধুমাত্র প্রিপোজিশনের উপরেই থাকবে, এটা শেষ করার পর আমরা সেটা বলবো। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন আসলে খুবই ইজি, আপনি দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, দুইটা মানে মেইন কথা হচ্ছে দুইটা সেন্টেন্স যখনই আপনি একসাথে করতে যাবেন তখনই যেই ওয়ার্ডটা ব্যবহার করবেন সেটাই হচ্ছে কনজাংশন। যেমন and, but, or, neither nor, either or, although, এই সমস্ত সেন্টেন্স ওয়ার্ড গুলাই হচ্ছে কনজাংশন। যেমন আমি যদি বলি she and I was going to school, এখানে ও এবং আমি, ও এবং আমি, এই যে আমি and ব্যবহার করছি, এই andটা হচ্ছে আমার একটা কনজাংশন, এটা হচ্ছে আমার দুইটা ওয়ার্ডকে বা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। এখানে এক্সাম্পল ক্লাসিফিকেশনটা দেওয়া আছে, আপনাদের যদি এটা ক্লাসিফিকেশনের নামগুলো স্কিপ করতে চান স্কিপ করতে পারবেন, কিন্তু সবসময় খেয়াল রাখবেন এই and, but, or, nor, because, although এই জিনিসগুলো হচ্ছে কনজাংশন। সাধারণত কনজাংশন হচ্ছে আপনার ম্যাক্সিমাম, আই থিঙ্ক পপুলার কনজাংশন 10 থেকে 12টা পপুলার যদি আমি বলি, আরো কিছু আছে, কিন্তু কনজাংশন হচ্ছে খুবই লিমিটেড। প্রিপোজিশন বা অ্যাডভার্বের মতো ওপেন না যে যে কোনো ওয়ার্ডই যে কোনো ক্ষেত্রে কনজাংশন হবে, বিষয়টা আসলে এরকম না। কনজাংশন হচ্ছে খুবই লিমিটেড, এর জন্য মনে রাখাটা সহজ। এরপর আসছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা অহরহ ব্যবহার করি, অলমোস্ট কি বলবো এভরি 2 to 3 সেন্টেন্সের পরেই হচ্ছে আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। যেমন হচ্ছে ওয়াও, দেন ওহ, আউচ, হেই, এই সমস্ত জিনিস হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন বুঝার একটা সেন্টেন্সের মধ্যে ইন্টারজেকশন বুঝার একটা কমন ওয়ে হচ্ছে ইন্টারজেকশনের পরে সবসময় একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে, যেমন এক্সক্লেমেটরি সাইন, যেমন এখানে দেওয়া আছে অ্যালাসের পরে। তো যখন আপনারা কোনো কিছু লিখতে যাবেন, কোনো টেক্সট করতে যাবেন, তখন যখনই ইন্টারজেকশন ব্যবহার করবেন পরে অবশ্যই এক্সক্লেমেটরি সাইন দিবেন। অনেকেই কমা দেয়, দ্যাটস নট কারেক্ট, খুবই কমন বাট দ্যাটস নট কারেক্ট। যেমন যখন ওয়াও বলবেন বা এনিথিং, সবসময় লাস্টে হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন। তো এই হচ্ছে 8 টাইপের পার্টস অফ স্পিচ। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, আপনাদের হচ্ছে একটু আগে যেটা বললেন ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আপনারা ক্লিয়ার না, কারেক্ট? আচ্ছা, আর একটা টপিক থাকে সেটা হচ্ছে ব্যাচ অনুযায়ী স্কিপ করা হয়, অনেকেই পারে, অনেকেই জানে, অনেকেই হচ্ছে জানে না। সেটা হচ্ছে কখন কোন পাংচুয়েশন ব্যবহার করতে হবে, অর্থাৎ কমা, সেমিকোলন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ফুল স্টপ। আপনাদের কি এগুলোতে কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে এগুলো ইনক্লুড করা হবে সাধারণত। হুম, নো ম্যাম, নাই। বাকিরা শুধুমাত্র একজন রেসপন্স করেছেন। ম্যাডাম, লিনদিনে অথবা ইমেইলে যদি আপনার মানে সাপোজ কারোর নাম লিখে পাঠানো হয়, তারপরে কি
কি ব্যবহার করতে হবে? জি বুঝিনি নাম ইমেইলে লিখে মনে করেন, ইমেইলে আপনি প্রথমে হাই দেয়ার লিখে বা যে থাকে তার নাম লিখতে হয় না, হাই, এখানে হ্যাঁ কি হ্যাঁ এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আছে ওইটা দিলে হয় নাকি কমা দিলে হয়? না এটা তো কমা দিবেন, কারণ আপনি যে ধরেন কোনো একজন এইচআর কে বা হায়ারিং ম্যানেজারকে নক দিচ্ছেন, ডিয়ার হায়ারিং ম্যানেজার, এরপর অবশ্যই কমা। আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে শুধুমাত্র যখন আপনি এমন কোনো ফ্রেজ লিখবেন যেখানে হচ্ছে আপনি স্ট্রং ইমোশন অথবা সারপ্রাইজ অ্যাক্ট করবেন, শুধুমাত্র তখনই হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন হবে, অন্য সময় হবে না। ডিয়ার হায়ারিং ম্যানেজার, এরপর অবশ্যই কমা হবে, কারণ এটা হচ্ছে আপনি এখানে কোনো এক্সপ্রেশন কোনো কিছু নেই, তাই এখানে জাস্ট কমা হবে। আচ্ছা, পাংচুয়েশনের জন্য তাহলে আপনাদের যদি লাগে তাহলে বলেন, তাহলে কালকের ক্লাসে হচ্ছে পাংচুয়েশন কভার করা হবে, আদারওয়াইজ জি ম্যাম কইরেন। ম্যাম এটা দেখাই দিলে ভালো হয়, কারণ ইমেইলে যদি পাংচুয়েশন গুলা প্রপারলি ইউজ না করি সেক্ষেত্রে ওকে ওকে গট ইট। সাধারণত হচ্ছে বেসিক গ্রামার ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে, এর জন্য হচ্ছে জিজ্ঞেস করি, অনেকেই চায় হচ্ছে লেকচার ক্লাস কম থেকে প্র্যাকটিস ক্লাসটা বেশি করতে, তো ওই সমস্ত ক্ষেত্রে আমি হচ্ছে অনেকে বলে যে ম্যাডাম আমার পাংচুয়েশন পারি, দরকার নেই, তো পাংচুয়েশন স্কিপ করা হয়। তারপর হচ্ছে যে ভয়েসের যে ব্যাপারটা বললেন, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, এটাও ওরা বলে যে আমরা পারি, মানে ক্লাস ওয়েস্ট করতে চায় না, ডিরেক্ট প্র্যাকটিসে চলে যায়। তো এর জন্য হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদেরকে, যদি লাগে কভার করা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা নেক্সট, একটু ওয়েট, কে কথা বলছে, নেভার মাইন্ড। আচ্ছা করবো কিছু জিনিস। এখানে দেখেন দেওয়া আছে 4টা ওয়ার্ড: প্রজেক্ট, নেম, ডিটেলস, আইডিয়া। এখানে 4টা ওয়ার্ড দেওয়া আছে, আপনারা এই 4টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করবেন। প্রজেক্ট, নেম, ডিটেলস, আইডিয়া, একটা সেন্টেন্স ক্রিয়েট করবেন যেই সেন্টেন্সের মধ্যে এই 4টা ওয়ার্ডই থাকবে। আচ্ছা, কোনো রেসপন্স নেই, এটার এক্সারসাইজ ম্যাম আছে আরো লাইভে পরে। বলবো এখানে। ও ওকে ফাইন। I need your project details to get better idea. Okay. I need your name and project details to get a better idea. To get a better idea. হ্যাঁ, to get an idea, এটাও হ্যাঁ কারেক্ট। আচ্ছা, এরকম এক্সারসাইজ আরো আছে। এখানে দেখুন কি লেখা আছে, যখন হচ্ছে আপনারা কোনো প্রপোজাল লিখবেন, সেটা হতে পারে আপনার প্রপোজাল। স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? না জি না ম্যাম দেখা যাচ্ছে তো। দেখা যায় ম্যাডাম। আচ্ছা, যখন হচ্ছে দেখা যায় ম্যাডাম, দেখা যায়। ওকে ওকে, এখানে লেখা হচ্ছে রাইটিং ক্লিয়ার প্রপোজালস। এখন শুধুমাত্র প্রপোজালের ক্ষেত্রে না, যখন আপনারা কোনো ধরনের কোনো ডেসক্রিপশনও লিখবেন, এনিথিং, ওই সমস্ত ক্ষেত্রে কিভাবে হচ্ছে কি কি পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় সেটা লেখা আছে। যেমন ইউজ নাউন্স টু ক্লিয়ারলি ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। to clearly identify the work you are offering and the needs of the client. এটা বুঝতে পেরেছেন আপনারা কি বলছে? যে কাজটা আপনারা করবেন বা যে রিকোয়ারমেন্টস গুলো আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, সাধারণত সেগুলো হচ্ছে নাউন, যেমন প্রজেক্ট নেম, তারপর হচ্ছে ডিটেইলস, তারপর হচ্ছে আইডিয়া, এই জিনিসগুলো নাউন, কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম। তারপর ইউজ প্রোনাউন্স টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অ্যান্ড মেক ইউর রাইটিং স্মুদার। Then use verbs to convey action and demonstrate your capabilities or skills, যেটা ইউজ করেন না কেন সেম।
দেন অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন টু হাইলাইট ইউর স্ট্রেংথস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক। যেমন আপনি বলতে পারেন যে আই উইল ডেলিভার অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক। এখানে হচ্ছে আপনার এক্সিলেন্ট ওয়ার্ক, আপনার ওয়ার্কটা কি এক্সিলেন্ট, এটাই হচ্ছে আপনার কোয়ালিটি অফ ওয়ার্ক। বা আপনি এটা বলতে পারেন আই এম আ রিয়েলি গুড ডেভেলপার। আপনি একজন ডেভেলপার বাট আপনার স্ট্রেংথ কেমন, গুড। এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আসছে ইউজ অ্যাডভার্বস টু শো হাউ ওয়েল ইউ পারফর্ম দ্য টাস্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক প্রপারলি অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্টস। এখানে আপনার প্রপারলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মনে রাখার আর একটা কমন ওয়ে হচ্ছে মোস্টলি অ্যাডভার্বের লাস্টে অ্যাটলিস্ট 90% ক্ষেত্রে অ্যাডভার্বের লাস্টে এলওয়াই থাকে। প্রপারলি, এফিশিয়েন্টলি, এনিথিং। তো ক্লিয়ার আপনারা? তো আপনাদেরকে যদি এখন আমি কোনো কিছু লিখতে বলি, কোন একটা হোমওয়ার্ক দেই, পারবেন না এই পার্টস অফ স্পিচ গুলো ব্যবহার করে লিখতে, এরপর আইডেন্টিফাই করতে কোন পার্টস অফ স্পিচ কেন ব্যবহার করেছেন? জি ম্যাম। জি ম্যাম, পারবো পারবো। জি ম্যাম, দিয়ে দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিব না, আপনাদেরকে ক্লাসে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। আচ্ছা, এরপর হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস। ইউজ প্রিপোজিশন টু ক্লারিফাই দ্য রিলেশনশিপ বিটুইন আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস। এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি কেউ বলতে পারবেন? আপনি যখন কোন একটা কনসেপ্ট পাবেন, ওই কনসেপ্টটা হচ্ছে আপনি ডেভেলপ করবেন, which means I will জি ম্যাম, আন্ডারলাইনে যে পাস্ট অফ স্পিচ এগুলো আইডেন্টিফাই করতে বলছেন আর কি, এখানে কি আলাদা আছে ওয়ার্ড ইন দ্যাট। এখনো বলিনি, কিছুক্ষণ পরে বলবো। ইউজ প্রিপোজিশন টু ক্লারিফাই রিলেশনশিপস বিটুইন আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস। অর্থাৎ আপনি যে আপনার কনসেপ্টটাকে অ্যাকশনে আনবেন, অর্থাৎ আপনার আইডিয়াটাকে ডেভেলপ করবেন, আইডিয়াটাকে ডিজাইন করবেন, এই যে ট্রান্সফর্মটা করেন, ট্রান্সফর্মিং ইনটু, আই উইল ট্রান্সফর্ম ইউর আইডিয়াস ইনটু ওয়েবসাইট। এই যে ইনটু, এটা হচ্ছে আপনার একটা প্রিপোজিশন। এখানে এটাই বলা হয়েছে যে ক্লারিফাই করে আপনার আইডিয়া আর অ্যাকশনের ভিতরে। এরপরে হচ্ছে কনজাংশন। প্রতিটা সেন্টেন্সে অলমোস্ট কনজাংশন দরকার হয়, বাট তারপরও খেয়াল রাখবেন টু মাচ কনজাংশন ব্যবহার না করতে। একটা সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম অ্যান্ড একবার ব্যবহার করবেন, হাউএভার, বাট এগুলো একবার ব্যবহার করবেন। কারণ বারবার যদি কনজাংশন ব্যবহার করতে থাকেন, সেন্টেন্স আননেসেসারি অনেক লেন্দি হয়ে যায়। ইন্টারজেকশন হচ্ছে যেটা বললাম, স্পেয়ারিংলি টু কনভে এনথুজিয়াজম অর আর্জেন্সি ওয়েন অ্যাপ্রোপ্রিয়েট। ইন্টারজেকশন কিন্তু প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে, মানে প্রতিটা টেক্সটে আপনি ব্যবহার করতে পারবেন না, বা একটা প্যারাগ্রাফের মধ্যে ম্যাক্সিমাম দুইবার হচ্ছে ইন্টারজেকশন থাকাটা অ্যাপ্রোপ্রিয়েট। তো আপনি যদি বারবার হচ্ছে ইন্টারজেকশন ব্যবহার করেন ফর্মাল রাইটিং এ, স্পেশালি ফর্মাল রাইটিং এ, তাহলে হচ্ছে জিনিসটা ভালো শোনায় না। যেমন আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে নক দিল, দেন হচ্ছে আপনি প্রথমে হাই হ্যালো বলবেন, তখন হচ্ছে আপনি চাইলে হেই অথবা হ্যালো এই সমস্ত ক্ষেত্রে একটা ইন্টারজেকশন ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি এভরি সিঙ্গেল সেন্টেন্সে ব্যবহার করেন, তখন কিন্তু জিনিসটা আসলে ভালো দেখায় না। তো এইটাই। এখানে দেখুন একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে দ্য ফ্রিল্যান্সার কুইকলি সাবমিটেড দ্য প্রপোজাল। এই লাইনটা দেখতে পাচ্ছেন সবাই? দ্য ফ্রিল্যান্সার কুইকলি সাবমিটেড দ্য প্রপোজাল। আমি হচ্ছে এখন কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এখানে আমার কুইকলিটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইয়েস ম্যাম, সরি, অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব। ওকে, কেন অ্যাডভার্ব? কিভাবে বুঝলেন যে এটা একটা অ্যাডভার্ব? ম্যাডাম ভার্বকে মডিফাই করছে। হাউ দিয়ে Okay. কোশ্চেন করা হচ্ছে। Very good. Then হচ্ছে she is very efficient and always meets deadlines. Deadlinesটা কি এখানে? সময়। কি হতে পারে ডেডলাইন? কি হওয়ার কথা? কি মনে হচ্ছে ডেডলাইন? এটা কি নাউন হবে না এখানে? এখানে এটা নাউন। এটা নাউন হওয়ার কথা, নাউন। ইয়েস। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের ডেডলাইনের অন্য এক্সাম্পল দেই, দেখি ভার্ব হিসেবে ব্যবহার করা যায় কিনা। একটু ওয়েট। ভার্ব হিসাবে না,
হচ্ছে না। হ্যাঁ, ডেডলাইন হচ্ছে নাউন, ভার্ব হিসেবে এটা ব্যবহার করা যায় না, অ্যাডভার্ব হিসেবে আসলে যায় না। ওকে, দেন দেখেন উই উইল স্টার্ট ওয়ার্কিং অন ইয়োর প্রজেক্ট টুমরো। এখানে ইয়োরটা কি? pronoun Preposition. Pronoun. pronoun, আর টুমরো? Adverb. হুম। Adverb. ওকে, ভেরি গুড। এখানে দেখুন কতগুলো সেন্টেন্স দেওয়া আছে। প্রথমটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনাকে আমি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে বলবো, সেই সেন্টেন্স আপনি নাউন, ভার্ব আর অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। এই তিনটা পার্টস অফ স্পিচ ব্যবহার করে একটা সেন্টেন্স বানাবেন এবং কোনটা কি সেটা হচ্ছে বলবেন। এখানে দেওয়া আছে একটা এক্সাম্পল, ফ্রিল্যান্সার রাইটস এক্সেলেন্ট প্রপোজালস। তো আমি জিজ্ঞেস করব, এনিওয়ান হচ্ছে আমাকে অ্যান্সারটা দিবেন। প্রথমটার জন্য হচ্ছে জুয়েল রানা। জি ম্যাম, বুঝলাম না, কোশ্চেনটা একটু আবার করবেন? এখানে দেখেন আপনাকে একটা সেন্টেন্স বানাতে হবে। একটা নাউন রাখবেন সেন্টেন্সে, একটা ভার্ব রাখবেন, একটা অ্যাডজেক্টিভ রাখবেন, রেখে একটা সেন্টেন্স বানাবেন। পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওটা দেখতে পারেন, কিন্তু এটা না, ডিফারেন্ট কিছু আপনাকে বলতে হবে। জি ম্যাম, ফার্স্টেরটা? জি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রথমটা। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। হি ইজ আ গুড গাই। ওকে, এখানে আমার মানে কোনটা কি একটু বলতে হবে আপনাকে। হি আপনার হলো আপনার নাউন, যেটা আপনাকে সাবজেক্ট হিসেবে বসছে, আর আপনার ইজ আপনার হি ইজ আ গুড গাই। গুড হলো আপনার অ্যাডজেক্টিভ, আর গাই তো আপনার নাউন, আপনার যাকে বলা প্রোনাউন বলা হয়। আচ্ছা, ওনার সেন্টেন্সে কিছু ভুল আছে, কে বলতে পারবেন? ওকে, হানান আলী সর্দার, আপনি হ্যান্ড রেজ করেছেন। হি হচ্ছে প্রোনাউন, হি হচ্ছে নাউন না, এটা প্রোনাউন হবে। ওকে, এখানে আর আচ্ছা, কারেক্ট সেন্টেন্সটা কি সেটা বলেন। এক্সাম্পল, হান্নান ইজ এ গুড বয়। অলরাইট, কারেক্ট। ওকে, জুয়েলার, আপনি নেক্সটটা ট্রাই করবেন। প্রোনাউন, অ্যাডভার্ব, প্রোনাউন। হ্যাঁ, টেক ইউর টাইম, কোনো সমস্যা নেই, তাড়াহুড়া করতে হবে না। আই নো ইউ নো ইট, এর জন্যই জিজ্ঞেস করেছি আপনাকে। প্রোনাউন, অ্যাডভার্ব আর কনজাংশন না? হুম। হি স্পিক্স ইংলিশ ওয়েল অ্যান্ড ক্যান রাইট অ্যাজ ওয়েল। ওকে, কোনো ভুল আছে এই সেন্টেন্সে, কারো কি মনে হয়? No, ma'am. ওকে, আচ্ছা, speaks হবে মেবি। Speaks হবে। ওকে। আর হচ্ছে আরেকটা জিনিস, আমি অ্যান্ড আর অ্যাজ ওয়েল এই দুটোর মিনিং হচ্ছে সেম। অ্যান্ড, অ্যাজ ওয়েল, এই তিনটার মানেই হচ্ছে এবং। তো আপনি যদি বলেন হি ক্যান স্পিক অ্যান্ড রাইট, তাই না? এটা বলেছেন না? আচ্ছা, তো এটা হচ্ছে আপনার হবে, আপনি এটা বলতে পারেন হি ক্যান রাইট অ্যাজ ওয়েল অ্যাজ স্পিক, অথবা হি ক্যান রাইট অ্যান্ড স্পিক। বোথ কারেক্ট, বাট অ্যান্ড যখন I থাকবে think I said he speaks English well as can write. as well as can write, হ্যাঁ, দ্যাটস কারেক্ট, এটা কারেক্ট। কিন্তু একটা সেন্টেন্স আপনি অ্যান্ড আর অ্যাজ ওয়েল একসাথে হচ্ছে ব্যবহার করবেন না, কারণ অ্যান্ড আর অ্যাজ ওয়েল এর
একটু ওয়েট, একজন একজন করে কথা বলবেন, না হলে কেউই কিছু বুঝতে পারছি না। অ্যান্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ এর মিনিং হচ্ছে সেম, অ্যান্ড অ্যাজ ওয়েল এই তিনটার মিনিং এ সেম, আমি এটাই বলছি। ওকে, নেক্সট হচ্ছে প্রিপোজিশন, ভার্ব আর ইন্টারজেকশন। আমি নাম ডাকছি, আসিয়া স্মৃতি। আসিয়া স্মৃতি আপু শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে একটু ট্রাই করবেন, পাশেই একটা এক্সাম্পল দেওয়া আছে। যে হচ্ছে না ইন্টারজেকশন। ওকে আপু, আপনি টাইম নেন, আমরা অন্য কাউকে জিজ্ঞেস করছি, আবার আপনার কাছে গেট ব্যাক করবো। আর কেউ ট্রাই করতে যাচ্ছেন? আমি কি ট্রাই করব? শিওর। ওয়াও, হি ডিড ইট উইদাউট লার্নিং। He did it without learning. Okay, nice. Okay, Asya Sridhi আপু, আপনি রেডি? জি আপু। হ্যাঁ বলেন। Oh my God, she is very oil, but she plays very well. Oh, nice sentence. ভয় পাচ্ছেন কেন? সেন্টেন্স কারেক্ট। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এটা তো কনক্লুশন এক্সারসাইজ। ও, এখানে দেখেন অ্যাডিশনাল রিসোর্স দেওয়া আছে, আপনারা যদি অনলাইনে গ্রামার শিখতে চান সেটার জন্য কি কি ওয়েবসাইট সেটা দেওয়া আছে। এরপর ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস। ও, লাস্ট ক্লাস আপনাদেরকে একটা অ্যাপ শেয়ার করেছিলাম, অনেকে বলছেন ডাউনলোড করতে পারেননি, তাদেরকে আর প্রবলেম হচ্ছে? আজকে আবার দেখো ইউজ করা যায় না, ওটা ইউজ করা যায় না, অন্য কিছু দেন। ইউজ কেন করা যায় না? কি বলছে ম্যাম? এটা বাংলাদেশ থেকে এলাও না। বাংলাদেশে এলাও না? আমি তো দেশে বসে খুব মানে ম্যাক্সিমাম মোবাইলে এই করতেছে। আমি ট্রাই করে দেখছি, দুই একটা মোবাইল ট্রাই করে দেখছি, আমার দুইটা মোবাইল ছিল, দুইটাই ট্রাই করে দেখছি। বুঝতে পারছি। এখন সমস্যা হচ্ছে কি, এই অ্যাপটা না কমপ্লিটলি একটা ফ্রি অ্যাপ ছিল, বাকি অ্যাপগুলোতে আপনারা কিছুক্ষণ প্র্যাকটিস করার পরেই দেখা যায় যে ইসে দরকার হয়, কি বলে ওটাকে, পেমেন্ট করতে বলে। আচ্ছা, যারা যারা ডাউনলোড করতে পেরেছেন চলছে, দ্যাটস ফাইন, কারণ অনেক স্টুডেন্ট আমাকে নক দিয়েছিলেন ক্লাসের পরে যে ডাউনলোড হচ্ছে, চলছে। যাদেরটা হচ্ছে না, আমি একটা এখানে দেখুন দেওয়া আছে ডুওলিঙ্গো বা ব্যাবল, এটা ছাড়া অন্য কোনো ফ্রি অ্যাপ, টকিং অ্যাপ যদি আমি পাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর আজকে আবার দিয়ে দিচ্ছি, কারো কাছে লিঙ্কটা আছে একটু দিতে পারবেন চ্যাট বক্সে প্লিজ? অ্যাপসটার নামটা একটু বলবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ দেওয়া হবে। কারো কাছে ডাউনলোড লিঙ্কটা আছে? আর না হলে দিচ্ছি আমি। তো কি প্রোগ্রেসের ডাউনলোড লিংক? হ্যাঁ হ্যাঁ, প্রোগোজের একটা ডাউনলোড লিংক দিয়েছিলাম আমি লাস্ট ক্লাসে, সমস্যা নেই, আচ্ছা দিচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি পেয়েছি, এখানে আমার কাছে সেভ ছিল। দেখেন আমি একটা অ্যাপের লিংক দিয়েছি চ্যাট বক্সে। এখন আরো 5 মিনিট পর ট্রাই করবেন সবাই, 5 মিনিট পর আপনাদের একটা ব্রেক দেওয়া হবে, ওই ব্রেকে আপনারা ট্রাই করবেন, আর ওই ব্রেকে আপনাদের একটা কাজও আছে। এখন হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ মাত্র শিখলাম, আপনাদেরকে আমি এখন কিছু এক্সারসাইজ দিব, ওইটা আপনারা অন স্পট করে আমাকে, এখন কয়টা বাজে, 9:05 হচ্ছে দেখাবেন। এরপরে হচ্ছে আমরা প্রিপোজিশন করব, আমি এক্সারসাইজগুলো দিচ্ছি। চ্যাট বক্সে দিলে কি আপনাদের সুবিধা হবে নাকি হচ্ছে স্ক্রিন শেয়ার করব? চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্সে দিলে ভালো হবে।
Wait. Search my. একটু ওয়েট, লোড হচ্ছে। আপনারা অ্যাপটা ট্রাই করতে পারেন। একটা কি ফোনের জন্য শুধু, না পিসিতে ওপেন করা যাবে? ফোন। আপু এটা ইনস্টল করা লাগবে না? অবশ্যই। ইনস্টলের অপশনই দিচ্ছে না, এখানে লেখা আসতেছে দিস আইটেম। জি, বুঝতে পেরেছি। কারো কি ডাউনলোড হয়েছে এটা? এনিওয়ান? ডাউনলোড হচ্ছে। আচ্ছা। আমার তো ইনস্টল হয়েছে, আপুকে দেখাইছিলাম। আচ্ছা, রাত ভাই কি ফোন ইউজ করতেছেন? রাত ভাই ওপো ওপো ওপো। যাদের যাদের ডাউনলোড হয়েছে তারা এটা অ্যাপটা ইউজ করবেন। আই থিংক জুবাইর ভাই, আপনি কি ওপেন করে দেখেছিলেন? প্র্যাকটিস কি করেছেন? কোনো প্র্যাকটিস করি নাই, কিন্তু ওই পর্যন্ত সবই যাওয়া গেছে। এই যে 20 মিনিটের জন্য টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ডিড ইউ ফাইন্ড ইট গুড? মনে হয় ভালো? হ্যাঁ, তো অবশ্যই ভালো হবে। এই যে কথা বলতে হবে। আচ্ছা, আমি ট্রাই আমার করব। মনে হয় এটা ট্রাই করলে মানে অনেক ভালো প্র্যাকটিস করা যাবে নিজে নিজেই। ভিপিএন ইউজ করে কি ডাউনলোড করা যাবে? একটু ট্রাই করে দেখেন, কারণ আমি না এটা বাংলাদেশে বসেই ডাউনলোড করেছি। আমি কিন্তু এখন এই মোমেন্টে আমি দেশে। আমি এটা ডাউনলোড যেদিন করেছি আমি বাইরে ছিলাম না, এখানেই ছিলাম। আপু আমি তো অ্যাপেল স্টোরে এটা পাচ্ছি না। ম্যাম আমার হয়েছে ডাউনলোড। ম্যাম আমি ভিপিএন দিয়ে ট্রাই করছিলাম, তারপরে হয় নাই। ওকে ম্যাম এটা ডেস্কটপের জন্য নাই? না, আমি পাইনি আপু। ডেস্কটপের হলে সবচেয়ে বেস্ট হতো, আসলেই পাইনি। আমি এটার সিমিলার অ্যাপ খুঁজেছি ওই দিন অনেকবার, কিন্তু সবগুলোই হচ্ছে আপনার কিছুক্ষণ ব্যবহার করার পরে আপনার পারচেজ করতে হয়, যেটা হচ্ছে একটা ব্যাড বাস। তো সমস্যা নাই, ওখানে যেভাবে প্র্যাকটিস হয় বেসিক্যালি আমি এটা আমার আইএলটিএস স্টুডেন্ট যারা থাকে ওদেরকে দেই এটা প্র্যাকটিস করার জন্য। ইট হেল্পস আ লট। তো আপনাদেরকে আমি এটার যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে হচ্ছে ক্লাসে প্র্যাকটিস করাবো।
আপাতত এটা ছাড়া আমি আসলে আর কোনো সলিউশন দিতে পারছি না। ম্যাডাম যাদের হয়েছে ওদের একটা গুগল ড্রাইভে যদি ডাউনলোড করে লিংকটা দিত আমরা একবার ট্রাই করে দেখতে পারতাম। হ্যাঁ, এটা যদি হয় তাহলে করতে পারেন, ইফ ইট ওয়ার্কস। একটু আপু দেখেন। এখানে 24টার মতো কোয়েশ্চেন আস্ক করবে এরকম কিছু? এই যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেছে, বাজারের পরে কথা বলতে বলতেছে। হুম হুম হুম। আমি পুরাটা প্র্যাকটিস করিনি, কিন্তু আমি যতটুকু জানি আপনাকে হচ্ছে ইসে দিতে হবে, একটা টাইম দিয়ে দিবে। হ্যাঁ, তো ওটা এক্সামে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি হচ্ছে নিজে নিজে কথা বলবেন, এভাবে অনেকগুলো কোয়েশ্চেন থাকে। তো প্র্যাকটিসটা হচ্ছে প্রথম দিকে দেখবেন যে আপনার হেজিটেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট একটা একটা করে লাস্ট পর্যন্ত আপনি নিজে অ্যাসেস করতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট কতটুক। আর আমি যতটুকু জানি একই টেস্ট আপনারা বারবার রিপিট করতে পারবেন। এটা একটা এফিসিয়েন্সি টেস্টের মতো। যারা হচ্ছে আইএলটিএস স্টুডেন্ট থাকে ওদের হচ্ছে স্পিকিং যে টেস্টটা থাকে, ওদেরকে হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে টেস্টটা করাই। তো এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। কিন্তু যেহেতু হচ্ছে না, সমস্যা নেই, অল্টারনেটিভ কোনো না কোনো কিছু খুঁজে পাওয়া যাবে। আপনারা ডুওলিঙ্গো ব্যবহার করতে পারেন, ডুওলিঙ্গো ইজ গুড। আর এই তো, আর অ্যাপটা একটু ডাউনলোড করে কিভাবে ড্রাইভে সামহাও যদি হয় ও একটু ট্রাই আপু করবেন। ডুওলিঙ্গোটা না একদম প্রাইমারি লেভেলের? আই থিংক প্রাইমারি থেকে অ্যাডভান্স পর্যন্ত যায়, আমি যতটুকু জানি। প্র্যাকটিসের জন্য ভালো, ভোকাবুলারির জন্য ডুওলিঙ্গো অ্যাপ ভালো। ওখানে আপনার কথা বলতে পারবেন আপনি। ডুওলিঙ্গো আমি স্পিকিং ইউজ স্পিকিং এর একটা স্পিকিং এর যে অ্যাসেসমেন্ট গুলো থাকে ওখানে হচ্ছে জাস্ট আপনাকে কথা বলতে হবে। আহ হুম, এরকম হওয়ার কথা। নাকি ডুওলিঙ্গো কি প্রিমিয়াম কিছু আছে আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, নেভার মাইন্ড। এখানে আমি ফ্রিও আছে, ডুওলিঙ্গো ফ্রি তো চলে। আচ্ছা, এখানে হচ্ছে আমি এক্সারসাইজ দিয়েছি কতগুলো দেখেন, 5টা। সবাই এই 5টা কমপ্লিট করবেন। করে কিছুক্ষণ পরে, এখন 9টা বাজে, তো 9টা 5-এ হচ্ছে আমাকে এখানে বলবেন। মাত্র 5টা দিয়েছি। ম্যাডাম এই যে কাহিনী হচ্ছে কি, ওই যে প্রথম মানে ডিজাইন, এই প্রথম কয়টা মানে এক একটা মিলে একটা সেন্টেন্স গঠন করতে হবে, তাই তো? ডিজাইন একটা সেন্টেন্স আপনি বানাবেন, সেই সেন্টেন্সের মধ্যে আপনার ডিজাইন, ইনোভেটিভ, কুইকলি ডেভেলপ, হ্যাঁ এই বুঝতে পারছি, চারটা এই থাকবে। ওয়ার্ড গুলো থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এন্ড যেভাবে দেওয়া আছে ওভাবে পার্টস অফ স্পিচে থাকবে। ডেভেলপারের
হ্যালো, ক্লাস কি হইতেছে নাকি ক্লাস শেষ? ক্লাস হইতেছে, ওই যে টাস্ক দিছে এখানে পড়েন। সরি টু ইন্টারাপ্ট, এটা কি ডকে লিখে জমা দিব না এখানে এই মেসেজে দিব? না না, মেসেজেও দিবেন না, ডকেও দিবেন না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, অ্যান্সার বলবেন। আচ্ছা ম্যাম, আমি নামাজে ছিলাম তো মাত্র আসলাম। গট ইট। আচ্ছা, সবার ডান? 5 মিনিট হয়ে গেছে, 9টা 5 বাজে। ম্যাম আমি 3টা লেখছি, একটু বড় হয়ে গেছে যার আর কারণে 5 একটু মিনিট সময় সময় নিতে- দেন ম্যাম। আরো 5 মিনিট না, আপনাকে আমি আরো 2 মিনিট দিচ্ছি, 9টা 7-এর মধ্যে কমপ্লিট করবেন সবাই। আচ্ছা ম্যাম, আমিও নামাজ থেকে আসছি, এই সময় হয় না এখন। এগুলো কি করতে হবে এটা তো শুনতে পাই নাই এসে। আচ্ছা, আপনি একটা সেন্টেন্স বানাবেন, সেন্টেন্সের মধ্যে এই জিনিসগুলো, এইখানে পার্টস অফ স্পিচ দেওয়া আছে না, ডিজাইন, ইনোভেটিভ, কুইকলি, ডেভেলপ, এই জি জি, ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্স ক্রিয়েট করবেন। উপরে দেখেন কোশ্চেনে লেখা আছে ক্লিয়ারলি। ওকে ওকে, থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। ম্যাম একটু ডিস্টার্ব করি, এটা হচ্ছে ওই আপনি যে সিকোয়েন্সে দিয়েছেন 1 2 3, এই এখানে যে একাধিক ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে কি ওই সেন্টেন্স ইউজ করতে হবে? সেন্টেন্স 1-এ আপনি ডিজাইন, ইনোভেটিভ, কুইকলি, ডেভেলপ, ডেভেলপ। এই 4টা ওয়ার্ড ব্যবহার করবেন। সেন্টেন্স 2-তে আরো 4টা ওয়ার্ড দেওয়া আছে, ওগুলা ব্যবহার করবেন। সবগুলা একটা ওয়ার্ড সেন্টেন্স না। আচ্ছা ম্যাম। ম্যাম হয়েছে। 9টা 7 বাজে। আমি র্যান্ডমলি হচ্ছে জিজ্ঞেস করব, অ্যান্সার দিবেন। ওকে, যারা এখনো করতে পারেননি করতে থাকেন। ফার্স্টে হচ্ছে শায়লা শারমিন ইমু আপু, আপনি অ্যান্সার করবেন হচ্ছে নাম্বার 3। শায়লা শারমিন ইমু, আমাকে শুনতে পাচ্ছেন? Yes, ma'am. নাম্বার 3, এটা হচ্ছে আপনি। Okay, ma'am. Feedback provide constructive result promptly. আপনার সেন্টেন্সটা কি? আপনাকে একটা যে ওয়ার্ডগুলো আপনি এখন মুখে বললেন সেটা দিয়ে আপনাকে একটা সেন্টেন্স বানাতে হবে। ওকে, নাম্বার 3 করেছেন এমন কেউ আছে? জি ম্যাম। ওকে, জি ম্যাম, ইয়েস ম্যাম। শায়লা আপু, আপনি হচ্ছে, আমি দিন ইসলামকে জিজ্ঞেস করবো, আপনি ওনার সেন্টেন্সটাকে শুনবেন, এরপরে নিজে একটা ট্রাই করে আমাদেরকে জানাবেন। ওকে, দিন ইসলাম, কন্টিনিউ। Please provide details. Please provide project details promptly so that I can give feedback about your project. কনস্ট্রাকটিভ কোথায়? কনস্ট্রাকটিভ এটা ব্যবহার করেননি আপনি? জি ম্যাম। হ্যাঁ, এটা করতে হবে। এরপর হচ্ছে ফাতেমা লোপা আপু হাত তুলেছেন, নাম্বার 3। রেদওয়ান আসিফ, শোনা যায় ম্যাম?
হ্যাঁ যাচ্ছে। Customer provided us constructive feedback promptly. ওকে, কারেক্ট অ্যান্সার। শালাপ, আপনি শুনেছেন উনি কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করেছে? না ম্যাম, আমার এখানে একটু নেট প্রবলেম করতেছে, তো আমার কথাগুলো একটু আটকায় আটকায় আসতেছে। আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। নেভার মাইন্ড। রেদওয়ান আসিফ, নাম্বার হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে আপনি ট্রাই করতে চেয়েছিলেন, তাই না? Yes, ma'am. বলেন। Constructive feedback was promptly provided to the team. ওকে, কারেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আশিকুর রহমান, নাম্বার 1। Yes, ma'am. I have quickly developed 100 plus website in my innovate web design skill. আচ্ছা, আর কেউ? Yes, ma'am. ওকে, এই সেন্টেন্সটাতে কিছু মিস্টেক ছিল, আচ্ছা, কারেক্ট করে আপনার এক বলতে হবে। নাম্বারটা বলতে পারবো, এক নাম্বারটা। আমি বলি। এক সেকেন্ড, কে বলতে যাচ্ছেন? আমি কি রুহুল। বলবো? আচ্ছা, হ্যাঁ বলয় কুমার, আপনাকে আস্ক করবো আমি। জুবাইর বিন বাশার, আপনি আগে বলেছিলেন। হ্যাঁ, নাম্বার 1। জি, এটা আমি লিখছি হচ্ছে that design person is so innovative that he quickly developed an eye-catching website within a few hours. ওকে, কারেক্ট সেন্টেন্স। আশিকুর রহমানের কিছু মিস্টেক ছিল, কি মিস্টেক ছিল? ম্যাম এখানে ইনোভেটিভ হবে, আমি ইনোভেট ইউজ করছি। আচ্ছা, আপনি এটা বলতে পারেন। একদম যদি আমি একদম সিম্পল একটা সেন্টেন্স বলি, দ্য ফ্রিল্যান্সার ক্যান কুইকলি ডেভেলপ অ্যান ইনোভেটিভ ডিজাইন। ডান। তো এভাবে হচ্ছে ব্যবহার করবেন। অ্যাডজেক্টিভ সব সময় নাউনের আগে থাকবে, সব সময় অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে থাকে। ওকে, এরপর হচ্ছে ইসরাত জাহান পৃথা আপু, আপনি ট্রাই করবেন হচ্ছে নাম্বার 4। Seamless collaboration can enhance project outcomes effectively. ওকে, এ সিমলেস কোলাবোরেশন, এ সিমলেস অথবা হ্যাঁ এ সিমলেস হবে, ডি হবে না এখানে। এ সিমলেস কোলাবোরেশন ক্যান এনহ্যান্স দ্য প্রজেক্ট ইফেক্টিভলি। Outcomes effectively. প্রজেক্ট আউটকাম, রাইট, কারেক্ট। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে নেক্সট। আমি 1 নাম্বারটাকে একটু বলবো, একটা প্র্যাকটিস করছিলাম, এটা কনফিউশন হয়েছে কিনা। আচ্ছা, একটু পরে। মোহাম্মদ রাশিদুল, আপনি হচ্ছে 5 নাম্বারটা বলবেন, খুবই ইজি। Yes, ma'am, এটা জাস্ট ওভারকাম আর চ্যালেঞ্জ। I want to take challenge, overcome the problem. আমি বলবো এখানে এররটা কি? জহিরুল হক, আপনি কি হ্যাঁ বলছি আপনাকে। জহিরুল হক, এখানে একটা এরর আছে, এররটা কি? সেন্টেন্সটা ক্রিয়েট ঠিক মতো হয়নি। ওভারকামটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করার কথা, আর চ্যালেঞ্জটাকে নাউন হিসেবে। আমি বলতেছি চ্যালেঞ্জ ইট ইউ ক্যান ওভারকাম, এটা হবে না ম্যাডাম? না, এটা সেন্টেন্সটা কারেক্ট না। চ্যালেঞ্জ ইট ইউ ক্যান ওভারকাম মানে মিসিং আছে পার্টস অফ স্পিচ এখানে। ওকে, আই ক্যান ওভারকাম এনি চ্যালেঞ্জ or any challenges that comes in my way. I can overcome, overcomeটা আমি এখানে verb হিসেবে ব্যবহার করব। I can overcome any challenge that comes in my way. আপু এভাবে হবে না। কিভাবে? We have to face many challenge to overcome our current situation. To overcome, হ্যাঁ এটাও কারেক্ট। আমি একটা শর্ট সেন্টেন্স বলি। হ্যাঁ অবশ্যই, try. The team worked hard to overcome the challenge. Yes, correct. Okay, everyone did a really good job. যাদেরকে জিজ্ঞেস করছি সবাই ট্রাই করেছেন।
নাইস হ্যাঁ, ওয়ার্ক। একটা প্রশ্ন ছিল আর কি, নাম্বারটাতে একটা ছিল। আমি যদি ম্যাম প্যাসিভ ভয়েস এটাকে নিই তাহলে কি ওভারকামের সাথে জি যোগ করবো না? মানে ওভারকামড বাই দ্য হিম বা হার চ্যালেঞ্জ হার হ্যাজ ওভারকাম এর সাথে না, ওভারকাম হচ্ছে ওভারকেম, ওভারকাম ওভারকেম ওভারকেম ওভারকাম এভাবে হয়। আই হ্যাভ ওভারকাম, হ্যাঁ এভাবে। আচ্ছা দিন ইসলাম, আপনি হচ্ছে নাম্বার 1 যেটা ওটা বলতে চেয়েছিলেন, বলেন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা প্রিপোজিশন পড়বো। রাইট, আমি বলবো না? আপনার নেম কি যাদের নেম কল করা হয়েছে তারা প্র্যাকটিস করেছেন না, বলেছেন না? আমি কি আপনাকে ডেকেছিলাম? শুনি নাই তো। আই থিঙ্ক তাহলে ডাকা হয়নি। আচ্ছা আমি বলবো 5 নাম্বারটা। বলেন। I can change everything after overcome the war. I can challenge everything. হ্যাঁ, Then after overcome the war. after overcome the world, এটা tense correct না। I can challenge everything after I have overcome something, এভাবে হবে। আচ্ছা ঠিক আছে। Okay, স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। অলরাইট, আমরা একটু আগে বলেছিলাম যে প্রিপোজিশন কি জিনিস। প্রিপোজিশন হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আমার দুইটা নাউন, দুইটা প্রোনাউন, এনিথিং যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো একটা আরেকটার সাথে কি অবস্থাতে আছে সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে আমরা বুঝাই। এখানে দেখেন প্রিপোজিশনস অফ প্লেস, অর্থাৎ প্লেস মানে হচ্ছে জায়গা। যখন আপনি আপনার কোনো নাউনকে কোথায় কোন জায়গাতে আছে এটা বলবেন, সেটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস কি কি? ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন, অ্যামং, বিহাইন্ড, নিয়ার, এইগুলো হচ্ছে আপনার প্রিপোজিশন অফ প্লেসের এক্সাম্পল, যেটা ইন্ডিকেট দ্য লোকেশন অফ সামথিং। যেমন প্রথমটা হচ্ছে দ্য ফাইল ইজ ইন দ্য ফোল্ডার, দ্য ডকুমেন্ট ইজ অন দ্য টেবল। ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে, ফাইলটা ফোল্ডারের ভিতরে আছে। অন মানে হচ্ছে উপরে, দ্য ডকুমেন্ট ইজ অন দ্য টেবল। অ্যাট মানে হচ্ছে কোন জায়গাতে আপনি আছেন, দ্য মিটিং উইল বি অ্যাট দ্য অফিস। এরপর হচ্ছে বিটুইন, দ্য ক্লায়েন্ট স্যাট বিটুইন দ্য টু কনসালটেন্টস। অর্থাৎ আপনি যখন আপনি বুঝাবেন দুইজনের মাঝখানে, দুইজন যখন থাকবে, দুইটা জিনিস, এনিথিং দুইটা যখন থাকবে তখন হচ্ছে বিটুইন হয়। যখন দুইজনের বেশি থাকবে তখন হচ্ছে অ্যামাং হয়। যেমন আমি যদি এখানে বলতাম যে দ্য ক্লায়েন্ট স্যাট ড্যাশ দ্য ক্লায়েন্টস অর কনসালটেন্টস, তখন হচ্ছে আমার অ্যামাং হতো। জাস্ট বিকজ আমি এখানে টু বলেছি এর জন্যই বিটুইন হচ্ছে। বিটুইন আর অ্যামাং সেম জিনিস, কিন্তু বিটুইন ব্যবহার করা হয় দুইজনের মধ্যে আর অ্যামাং সবার মধ্যে। যদি মনে রাখতে চান, যেমন বিটুইনের মধ্যে দেখেন টু এর মতো একটা প্রোনাউন্সিয়েশন আছে, এভাবে মনে রাখতে পারেন যে বিটুইন হচ্ছে দুইজনের জন্য, অ্যামাং হচ্ছে মোর দেন 2%। এরপর হচ্ছে বাহাইন্ড, বাহাইন্ড মানে হচ্ছে পিছনে, দ্য হোয়াইট বোর্ড ইজ বাহাইন্ড দ্য ডেস্ক। দেন হচ্ছে নিয়ার, দ্য কফি শপ ইজ নিয়ার দ্য অফিস। নিয়ার মানে হচ্ছে কাছে, পাশেই বা কাছে, এরকম লোকেশন যখন আমরা বলি তখন আমরা নিয়ার বলি, যে আমার বাসার কাছেই আছে, তখন নিয়ার হবে। এরপর হচ্ছে দেখেন এখন প্রিপোজিশন অফ, একটা প্রশ্ন ছিল একটু পরে। প্রিপোজিশন অফ টাইম হচ্ছে যখন আপনি কোনটা কখন হচ্ছে, ইনসিডেন্টটা কখন হয়েছে সেটা যখন ব্যবহার করবেন। যেমন দেখেন অ্যাট, অ্যাট কিন্তু আমার প্রিপোজিশন অফ প্লেসেও ছিল, অ্যাট কিন্তু আমার এখানেও আছে। তো যখন হচ্ছে আপনি টাইম ব্যবহার করবেন তখনও আপনার অ্যাট ইউজ হবে। দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। এরপর অন,
দ্য প্রজেক্ট ইজ ডিউ অন মানডে। যখনই হচ্ছে ডিউ এগুলো ব্যবহার করবেন অবশ্যই হচ্ছে অন থাকবে। তারপর হচ্ছে ইন, দ্য উই উইল ফিনিশ দ্য টাস্ক ইন 2 hours। আপনি উইদিন 2 hours ও বলতে পারেন। এরপর হচ্ছে বিফোর, দ্য ডেডলাইন ইজ বিফোর ফ্রাইডে, মানে আগে, শুক্রবারের আগে। এরপর হচ্ছে আফটার, উই উইল ডিসকাস দ্য ফিডব্যাক আফটার লাঞ্চ। লাঞ্চের পরে আমরা এই ব্যাপারটা নিয়ে ফিডব্যাকটা নিয়ে ডিসকাস করব। ডিউরিং মানে হচ্ছে, ডিউরিং এর বাংলা হচ্ছে ডিউরিং এর বাংলা আমি বলতে পারছি না, বাট আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দ্য টিম ওয়ার্কড ডিউরিং দ্য উইকেন্ড, অর্থাৎ উইকেন্ডের মধ্যেও টিমরা কাজ করেছে, যখন উইকেন্ড চলছিল তখনও টিম কাজ করেছিল। ডিউরিং মানে এটা বোঝায়। কোনো এরপর কিছু হচ্ছে চলমান সময়কে নির্দেশ করে। ডিউরিং চলমান সময় অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট এগুলো হয়, বাট ডিউরিং এর এক্সাক্ট বাংলাটা আসলে আমার মনে নেই, আছে কিনা আমি এটাও জানি না। যখন হবে নাকি? এরপর হচ্ছে সিন্স, she has been working remotely since March. ম্যাম ডিউরিং মানে হচ্ছে ম্যাম সময়কাল বোঝায় সম্ভবত। I think মধ্যবর্তী সময়কাল বা অন্তর্বর্তী সময়কাল এই ধরনের কিছু একটা হবে, কারণ the team worked during the weekend, অর্থাৎ উইকেন্ডের মধ্যেও কাজ করেছিল। ম্যাম এটা দিয়ে অন্তর্বর্তীকালীন সময়কে বোঝায়। ধরাটাকেও বোঝায়, ধরে। না ম্যাম আপনি মাত্র যে জিনিসটা এক্সপ্লেন করছেন সেটাই, এই সময় থেকে ওই সময় অন্তর্বর্তীকালীন সময় হয় না। হ্যাঁ এটা অন্তর্বর্তীকালীন সময়কে বোঝায় ডিউরিং দিয়ে। আচ্ছা ওকে, বুঝতে পারলেই হচ্ছে, আপনারা আসলে এসব অনেক ওয়ার্ডে আসলে এক্সাক্ট বাংলা হঠাৎ করে মনে পড়ে না। আচ্ছা এরপর হচ্ছে সিন্স, সিন্স হচ্ছে কখন থেকে করছেন, যেমন she has been working remotely since March। রিমোটলি মানে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কে রিমোটলি বলে। তো she has been working remotely since March, মার্চ থেকে সে রিমোটলি কাজ করছে। এরপর হচ্ছে ফর, ফর হচ্ছে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে কতক্ষণ ধরে চলেছে এটাকে বোঝায়, যেমন দে হ্যাভ বিন কোলাবোরেটিং ফর 3 years। যখনই ফর ইউজ করবেন এরপরে অবশ্যই দেখবেন এই ধরনের একটা ডেফিনিট কিছু দেওয়া আছে, ফর 3 years, ফর 2 hours, এনিথিং, সবসময় দেখবেন এভাবে দেওয়া আছে। তো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া সেগুলো অবশ্যই একবার করে পড়বেন। এই অনেক সময় দেখা যায় আমরা বলি দ্য মিটিং স্টার্টস অন 10 AM, তো এগুলো হচ্ছে এইটা পড়লে বুঝতে পারবেন, স্পেশালি এই জিনিসটা লাস্টে যেটা আছে এটার দিকে খেয়াল করবেন। যেমন 10 AM আছে, দ্যাট মিনস যে কোনো টাইম যখন আপনি এভাবে বলবেন তখন আপনার অ্যাড হবে। যখনই আপনি কোনো ডে এর কথা বলবেন, সানডে, মানডে, এনি ডে, তখন হচ্ছে অন। এভাবে হচ্ছে এটা প্র্যাকটিস করবেন, এটা খুব কমন একটা মিস্টেক হয় প্রিপোজিশনের ক্ষেত্রে, সো খেয়াল রাখবেন। এরপর হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। ডিরেকশন মানে কি? ডিরেকশন মানে হচ্ছে আমরা যখন কাউকে কোনো নির্দেশনা দিই যে এদিকে যাবেন ওইদিকে যাবেন, এটা হচ্ছে প্রিপোজিশন ডিরেকশন। তো প্রিপোজিশন অফ ডিরেকশন হচ্ছে, প্রিপোজিশন অফ ডিরেকশন হচ্ছে হি ইজ গোয়িং টু দ্য অফিস। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? অফিসের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টু দ্য অফিস। আপনি কিন্তু যদি বলেন যে হি ইজ গোয়িং ইন দ্য অফিস, ধরেন কারো ব্যাপারে আপনি কথা বলছেন, আপনাকে জিজ্ঞেস করলো সে কোথায়, তখন যদি আপনি বলেন হি ইজ গোয়িং ইন দ্য অফিস, দ্যাটস নট কারেক্ট। আপনাকে বলতে হবে হি ইজ গোয়িং টু দ্য অফিস, সে অফিসে যাচ্ছে। যদি আপনাকে এটা জিজ্ঞেস করতো এই মুহূর্তে কোথায় আছে, অ্যাট দিস মোমেন্ট ওয়্যার হি ইজ অ্যাট দ্য অফিস। এভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করবেন, ওকে? এরপরে হচ্ছে টুয়ার্ডস, শি ওয়াকড টুয়ার্ডস দ্য পার্ক। টুয়ার্ডস হচ্ছে টু এর একটু ফ্যান্সি ভার্সন। যখন আমরা কোনো দিকে যাই, ধরেন আমি জানি যে আমার ধরেন আমার বাসার থেকে একটা পার্ক, এনিথিং, একটা শপিং মল হচ্ছে আমার বাসার থেকে সামনের দিকে, বা আমি জানি এই জায়গাটা কোথায়, তখন এটা যখন আপনি এক্সপ্রেস করবেন তখন হচ্ছে আপনি টুয়ার্ডস বলবেন, যখন আপনি জানেন লোকেশনটা কোথায়। যেমন শি ওয়াকড টুয়ার্ডস দ্য পার্ক। আপনি শি ওয়ার্ক টুয়ার্ডস দ্য অফিসও হয়, কিন্তু একটা কনভারসেশনের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি যার সাথে কথা বলছেন সে এবং আপনি বোথ অফ ইউ নো অফিসের লোকেশন কোথায়, দেন টুয়ার্ডসটা কারেক্ট, আদারওয়াইজ টুয়ার্ডসটা কারেক্ট না। আপনি যদি র্যান্ডম কাউকে বলেন সে কিন্তু জানেই না কোন দিকে অফিস, ধরেন কেউ আপনার বাসায় বেড়াতে আসলো, আপনি এটা বললেন, আর গেস্ট জানে না, তো এটা হচ্ছে এই দুটার মধ্যে ডিফারেন্স। এরপর হচ্ছে ইনটু। ইনটু হচ্ছে কোনো কিছু
বাইরে থেকে যখন ভিতরের দিকে যাবে, যেমন ধরেন কোনো এখানে কি দেওয়া আছে, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, অর্থাৎ ক্যাট কি বাইরে ছিল, বাইরের থেকে যখন ভিতরের মধ্যে যাবেন তখন হচ্ছে আপনার ইনটু, ইনটুর এক্সাক্ট অপোজিট হচ্ছে আউট অফ। আমি এটাও বলতে পারতাম দ্য ক্যাট জাম্পড আউট অফ দ্য বক্স, এটার মানে কি বিড়ালটা বক্সের থেকে বের হয়ে গেছে। আর যখন আমি ইনটু বলছি তখন হচ্ছে বক্সের মধ্যে গিয়েছে। সাধারণত ইনটু আর হচ্ছে ইনটু, এটা হচ্ছে দুইটা হিউম্যান বিং এর ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয় না। প্লাস একটা যেমন ইনটু দ্য অফিস এভাবে হবে না, টু দ্য অফিস, ইন দ্য অফিস এভাবে হয়। ইনটু সাধারণত আপনি তখন বুঝাবেন যখন হচ্ছে দুইটাই আপনার এই ধরনের নামগুলো থাকবে, যে দ্য ক্যাট, তারপর ইনটু দ্য বক্স, তারপর দ্য পেন ইনটু দ্য ব্যাগ, এরকম কি বলে ওটাকে ডেফিনিট নাউন, বাট আপনার হিউম্যান বিং না, মানুষের কথা না। আপনি এটা কখনোই বলতে পারবেন না যে হি জাম্পড ইনটু দ্য বক্স, এটা কিন্তু হয় না। জাম্পড ইনটু দ্য পুল হয়, কিন্তু জাম্পড ইনটু দ্য বক্স বা এরকম হবে না। আবার ধরেন ম্যাডাম রোম, ইনটু দ্য রোম। ইন দ্য রুম, নট ইনটু দ্য রুম। হি ম্যাডাম ওয়েন্ট, যখন যখন হি ওয়েন্ট ইন ঢুকে দ্য বের রুম। হওয়ার উদ্দেশ্যে। না, দ্যাটস নট কারেক্ট। না, এটা না। প্রপার এক্সাম্পল এই মোমেন্ট আসলে মনে পড়ছে না আমার। যাই হোক, আমি আবারও এক্সপ্লেন করি, সেটা হচ্ছে দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, বিড়ালটা হচ্ছে বক্সের ভিতরে গিয়েছে। যখনই আপনার দুইটা নাউন হিউম্যান বিং থাকবে না তখনই ইনটু হবে, ঠিক আছে? আপাতত এটা মনে রাখেন। আর আউট অফ মোস্টলি সব ক্ষেত্রেই হয়। এরপরে হচ্ছে থ্রু, দে ওয়াকড থ্রু দ্য টানেল। থ্রু হচ্ছে আপনার সাধারণত থ্রু টানেলের ক্ষেত্রে ব্যবহার হয়। টানেল, তারপর যেগুলো হচ্ছে আপনার সুড়ঙ্গ জাতীয় যে সমস্ত জিনিস আছে, আপনি যেটা আপনি পার করবেন, পার করছেন, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার থ্রু ব্যবহার করা হয়। দে ওয়াকড থ্রু দ্য টানেল, দ্য কার ওয়েন্ট থ্রু দ্য টানেল। এটার কোনো বেটার এক্সাম্পল আমাকে দিতে পারবেন টানেলের, টানেল বাদে থ্রু দিয়ে? ইনটু আর আউট। ওয়াচিং থ্রু দ্য উইন্ডো। ওয়াকড থ্রু, বুঝিনি। উইন্ডো, ম্যাডাম থ্রু দ্য রেল লাইন। ওয়াচিং থ্রু দ্য উইন্ডো। থ্রু দ্য ফরেস্ট হবে। ওয়াচিং থ্রু। ম্যাম, দ্য ডেভেলপার ইজ গোয়িং থ্রু সাম ট্রাভেলস। আচ্ছা, ওই থ্রু আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে ইন্ডিকেট দ্য ডিরেকশন ইন হুইচ সামথিং মুভস। আপনি যেটা বলেছেন এটা কারেক্ট, বাট এখন হচ্ছে আমরা প্রিপোজিশন অফ ডিরেকশন পড়ছি, এর জন্য বললাম। তো এরপর হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস হচ্ছে সাধারণত কোনো কিছুকে পার করাকে বোঝায়, যেমন এটা কান্ট্রি, সিটি, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়। মোস্টলি ট্রাভেলের ক্ষেত্রে, উই ট্রাভেলড অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যাক্রস আর থ্রু প্রিটি মাচ সেম, কিন্তু হচ্ছে নাউন গুলার কারণে ডিফারেন্ট ভাবে ব্যবহার হয়। যেমন অ্যাক্রস কখনো টানেলের সাথে ব্যবহার হয় না, আবার থ্রু কখনো কান্ট্রির সাথে এভাবে ব্যবহার হয় না। মানে ট্রাভেলড থ্রু দ্য কান্ট্রি হয় না, ট্রাভেলড অ্যাক্রস দ্য কান্ট্রি হয়। ট্রাভেলড অ্যাক্রস এটা খুবই কমন একটা ওয়ার্ড। যখনই আপনারা ট্রাভেল ব্যবহার করবেন, এক জায়গা থেকে আরেক জায়গা পার করে আরেকটা জায়গায় যাচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে আপনারা সবসময় ট্রাভেলড অ্যাক্রস বলবেন, ট্রাভেল থ্রু না। ম্যাম, রিভারের সাথেও কি হবে অ্যাক্রস, অ্যাক্রস দ্য রিভার? হ্যাঁ, রিভারের সাথে হয়, কিন্তু আপনার বেসিক্যালি অ্যাক্রস হচ্ছে আপনি একটা জায়গা থেকে ধরেন আরেকটা জায়গায় যাচ্ছেন, কিন্তু মাঝখানে কিছু একটা ক্রস করে গেছেন, এটাই হচ্ছে অ্যাক্রস। এরপর হচ্ছে অ্যালং। দ্য রিভার ফ্লোজ, একটু ওয়েট, অ্যালং দ্য ভ্যালি। অ্যালং মানে হচ্ছে সাথে, নদীর পাশেই হচ্ছে ভ্যালিটা আছে। দ্য রিভার ফ্লোজ অ্যালং দ্য ভ্যালি। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন ছিল? ম্যাম বলছি, থ্রুটা কি মানে কোনো কিছু সাপেক্ষে ধরা, মানে আগানোকে বোঝায় এরকম কিছু? একটু কোন একটা এক্সাম্পল দিতে হবে। যেমন লোকটি এই রাস্তাটি ধরে এগিয়ে গেল, এরকম কিছু? মানে একটা রাস্তাটা তো একটা সাপেক্ষে, একটা বেসিক্যালি থ্রু হচ্ছে
একটা জায়গা থেকে, একটা জায়গার শেষ প্রান্ত থেকে অথবা সাইড দিয়ে আরেক জায়গায় যাওয়াটাকেই হচ্ছে থ্রু বলে। এটা হচ্ছে একদম বাংলা এক্সপ্লেনেশন। তাহলে হি ইজ গোয়িং থ্রু দ্য জঙ্গল। কারেক্ট, হি ইজ গোয়িং থ্রু দ্য জঙ্গল। এরপরে হচ্ছে দ্য বয় ওয়েডেড থ্রু দ্য ওয়াটার টু রিচ হিজ বোট। একটু টাফ সেন্টেন্স এগুলা, বাট তার আমি বাংলা একটা এক্সপ্লেনেশন পেয়েছি, এটা পাঠাচ্ছি আপনাদেরকে। এটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, একটা বাংলা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এটা এটা হচ্ছে এই থ্রু এর বাংলা মিনিং। সবাই দেখতে পাচ্ছেন চ্যাট বক্সে যেটা দিয়েছি? জি আপু দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম, আমার ইনটু আর আউট অফ দিয়ে হচ্ছে এক্সপ্লেনেশন দিতে পারছিলাম না বা এক্সাম্পল দিতে পারছিলাম না। ইনটু হচ্ছে সাধারণত আপনি কোনো কিছুতে যখন এন্টার করবেন, এন্ট্রি করবেন, মেন কথা হচ্ছে এটা, এন্ট্রি করবেন, অথবা আপনি হচ্ছে কোনো কিছু ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্মের ক্ষেত্রে আপনার সবসময় ইনটু বলি, দ্য আইস ট্রান্সফর্মড ইনটু ওয়াটার। তারপর হচ্ছে যখন আমরা ট্রান্সফার করি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, অবস্থার পরিবর্তন হয়, তখনও আমরা ট্রান্সফার বা ট্রান্সফর্ম, বাংলাতে একই জিনিস কিন্তু ইংলিশে ট্রান্সফার আর ট্রান্সফর্ম দুইটা জিনিস। তো তখন আপনার ইনটু হয়, হি গট ট্রান্সফার্ড ইনটু আদার ডিস্ট্রিক্ট, এই ধরনের। এটা হচ্ছে আপনার একটা এক্সাম্পল। ইনটু ব্যবহার করা হয় হচ্ছে আপনি যখন কোনো কিছুতে এন্ট্রি করবেন, তারপর হচ্ছে যখন কোনো ধরনের কোনো অবস্থা বা ট্রান্সফরমেশন আনবেন তখন, কোনো ট্রান্সফার আনবেন তখন, আর হচ্ছে আই থিঙ্ক ইনসার্ট, এটার পরেও ইনটু হয়। ইনসার্ট অ্যাজ ইন, ধরেন আমি যদি বলি ইনসার্টেড দ্য পেন ড্রাইভ ইনটু মাই ল্যাপটপ, আই ডোন্ট নো কারেক্ট অর নট, বাট এটাও একটা সেন্টেন্স। ইনসার্টের ক্ষেত্রে সবসময় ইনটু হয়। ইনসার্ট এই ভার্বটার সাথে হচ্ছে আপনার ইনটু হয়। বেসিক্যালি প্রিপোজিশনের মেইন সমস্যা হচ্ছে সবগুলোর মিনিংই কাছাকাছি, কিন্তু বিভিন্ন সব নাউনের জন্য আসলে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়, যার কারণে একটা জিনিস আমরা বাংলায় যেটা বলছি এটার পাশ দিয়ে যাচ্ছে, ওটা আমি কিন্তু ইংলিশে দেখা যায় যে সেটা কারেক্ট হচ্ছে না। তো বেসিক্যালি এটাই, যেমন অ্যাক্রস আর থ্রু সেম জিনিস, কিন্তু অ্যাক্রস হচ্ছে ওই কান্ট্রি, তারপর হচ্ছে সিটি, তারপর রিভার, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অ্যাক্রস হয়, কখনো থ্রু হয় না। তো এইটাই হচ্ছে মেইনলি ডিফারেন্সেস। তো একটু খেয়াল রাখবেন এগুলা, আর হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ প্রিপোজিশনে ভুল সবসময় বেশি হয়। ক্লিয়ার সবাই? জি আপু বুঝতে পেরেছি, বাট অনেক মানে এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, প্রিপোজিশনের সমস্যাটা এটাই। আর ওই যে যেটা বললাম, সবগুলো সিমিলার মিনিং হওয়ার কারণে ওই ইংলিশ টু বাংলা আর এক্সাম্পল দেওয়া যায় না। আমি নিজে কিছুক্ষণ আগে আসলে আউট অফ ওয়ার্ডস হয়ে গিয়েছিলাম। আমি ইংলিশটা বুঝতে পারতেছি কি হবে, কিন্তু কিছুতে আর ওটা বাংলাতে আমি ট্রান্সফর্ম করতে পারছি না। সো ইট হ্যাপেন্স। এটা ওই রেগুলার বেসিসে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, লাস্টে হচ্ছে কি প্রিপোজিশন অফ ম্যানার। ডেসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ সামথিং ইজ ডান। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো কিছু কিভাবে কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে, সেটাকে বলা। The report was prepared by the assistant. She solved the problem with ease. অথবা she solved the problem with confidence. তারপর হচ্ছে without. He completed the task without any help.
এরপর হচ্ছে লাইক, শি সিংস লাইক আ প্রফেশনাল। সাধারণত প্রিপোজিশন অফ ম্যানার হচ্ছে এই চারটাই মোস্টলি আমরা ব্যবহার করি। আর এই চারটা হচ্ছে আপনার কি বলে, এই চারটা সবসময় মনে রাখবেন। অ্যান্ড এগুলো সমস্ত সেন্টেন্সে এভাবেই ব্যবহার করা হয়। যেমন শি সলভ দ্য প্রবলেম উইথ কনফিডেন্স, বা যেটাই বলেন না কেন, উইথ প্রফেশন, সরি নট প্রফেশন, উইথ প্রিসিশন, তারপর এনিথিং যেটাই ব্যবহার করেন না কেন আপনার এটা সবচেয়ে সবসময় উইথ ই হবে। দেন উইদাউট এর মানে আপনারা জানেন, উইদাউট মানে হচ্ছে ওইটা কিছু একটা থেকে ছাড়া, যে হি কমপ্লিট দ্য টাস্ক উইদাউট এনি হেল্প, কোনো সাহায্য ছাড়া টাস্কটা কমপ্লিট করেছে, এটা হচ্ছে উইদাউট। ক্লিয়ার সবাই এই চারটাতে? আমি যদি এখানে বলি দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাসিস্ট্যান্ট, এটা ছাড়া যে কোনো সেন্টেন্সে যদি আমি ব্যবহার করি আর সেই সেন্টেন্সের এক্সপ্রেশন যদি এটা থাকে, এক্সপ্রেস যদি আমি এরকম করতে চাই, আমি সবসময় এই চারটা প্রিপোজিশন ব্যবহার করব। দ্য, যেমন ধরেন দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাসিস্ট্যান্ট, এটা একটা এক্সাম্পল হচ্ছে, বলেন কেউ সিমিলার। The work is submitted by Jisam. Yep, correct. The work is done. হ্যাঁ, correct. এরপর হচ্ছে এই তো, আই থিঙ্ক এটা তেমন একটা টাফ কোনো কিছু না, এই লাস্টারটা। এখন আসি হচ্ছে কোন কোন সেন্টেন্সে কিভাবে হয়। এখানে একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে দেওয়া আছে, যেমন প্লেস দ্য ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক। তারপর টাইম হচ্ছে দ্য ইভেন্ট স্টার্ট এট 7 PM। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যখনই এখানে কোনো টাইম এভাবে থাকবে এখানে সবসময় অ্যাড হবে। দেন ডিরেকশন, শি মুভড টু কানাডা লাস্ট ইয়ার। দেন ম্যানার হচ্ছে হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ অ্যাকুরেসি। দেখেন সেম, শি সলভ দ্য প্রবলেম উইথ ইজ, হি কমপ্লিট দ্য প্রজেক্ট উইথ অ্যাকুরেসি। আচ্ছা, এরপর এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ বড় সেন্টেন্স যেগুলো থাকে, যেমন দ্য ফ্রিল্যান্সার হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সিন্স লাস্ট মানডে অ্যান্ড শি উইল কন্টিনিউ টু ডু সো আনটিল ইট ইজ কমপ্লিট। এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আপনার প্রিপোজিশন গুলো এভাবে ব্যবহার করবেন, যেমন সিন্স এখানে আছে, তারপর আনটিল আছে, এভাবে। আচ্ছা, এখানে হচ্ছে কয়েকটা প্রিপোজিশন দেওয়া আছে যেগুলোর এগুলো আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, মুখস্থ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। যেমন ধরেন ইন ফ্রন্ট অফ, নেক্সট টু মানে হচ্ছে পাশে, নেক্সট, আর একটু আগে আমরা নিয়ার পড়েছিলাম, এখানে দেখেন ওটার একটু ফ্যান্সি ভার্সন হচ্ছে নেক্সট টু। দেন ইন অ্যাডিশন টু, ডিউ টু অ্যান্ড বাই মিনস অফ। এগুলো হচ্ছে আমরা সাধারণত যখন ফর্মালি কোনো কথা বলি তখন ব্যবহার করি। ইন ফ্রন্ট অফ মানে সামনে, দ্য প্রেজেন্টেশন বোর্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, অর্থাৎ আমার সামনে, অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন বোর্ডটা আছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। নেক্সট টু মানে হচ্ছে পাশে, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। দ্য প্রিন্টার ইজ নেক্সট টু দ্য কম্পিউটার, অর্থাৎ প্রিন্টারটা কম্পিউটারের পাশে আছে। তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু হচ্ছে কোনো কিছুর সাথে যোগ করা, যেমন ইন অ্যাডিশন টু দ্য রিপোর্ট প্লিজ সাবমিট ইউর ফিডব্যাক, অর্থাৎ রিপোর্টের সাথেও আপনার ফিডব্যাকটা সাবমিট করবেন। এটা আরো কমন ভাবেও বলা যেত, কিন্তু যেটা বললাম ফর্মালের ক্ষেত্রে আমরা ইন অ্যাডিশন টু এভাবে বলি। এটা হচ্ছে যদি আমি সিম্পলি বলতে চাই তাহলে হচ্ছে প্লিজ সাবমিট ইউর ফিডব্যাক অ্যান্ড রিপোর্ট, কিন্তু একটু সুন্দর করে বলার জন্য ইন অ্যাডিশন টু। তারপর হচ্ছে ডিউ টু, ডিউ টু হচ্ছে আমরা ইমেইলে সবচেয়ে ব্যবহার করি। যেমন ধরেন আমরা বলি যে due to these problems I could not attend the meeting, due to some unforeseen circumstances I could not complete the project. ডিউ টু মানে হচ্ছে কারণে, যে কারণে হয়েছে সেটা হচ্ছে পরে লিখবেন আর কারণটা আগে লিখবেন। আমার এখানে কি লেখা, দ্য ডিলে ওয়াজ ডিউ টু টেকনিক্যাল ইস্যুস, কি কারণে হয়েছে, টেকনিক্যাল ইস্যুর কারণে, ডিউ টুর পরে টেকনিক্যাল ইস্যু লিখবেন, আর যে কারণটা হয়েছে সেটা হচ্ছে ফার্স্টে লিখবেন, ডিলে হয়েছে। এটা খুব কমন, ইমেইলের ক্ষেত্রে এটা খুবই কমন। এরপর হচ্ছে বাই মিনস অফ, বাই মিনস অফ এর বাংলা কি, ওয়েট দেখতে হবে।
বাই মিনস অফ, কেউ জানেন বাই মিনস অফ এর বাংলা কি? আপনার বাংলা তো নেই। বাই মিনস অফ এর বাংলা হতে একটা গুগলেও নেই, নেভার মাইন্ড। বাই মিনস অফ এর বাংলা হচ্ছে কোনো কিছুর কারণে কিছু করা, যেমন দ্য অ্যানালাইসিস ওয়াজ ডান বাই মিনস অফ অ্যাডভান্স সফটওয়্যার। অ্যাডভান্স সফটওয়্যারের জন্য আমরা এই অ্যানালাইসিসটা করেছিলাম। বাই মিনস অফ হচ্ছে এটা। যদি আরো ইজিলি মনে রাখতে চান, বাই মিনস অফ যখন লিখবেন, এটার লাস্টে যে অবজেক্টটা থাকবে, এটার পরে যে ওয়ার্ডটা থাকবে, সেটা হচ্ছে আপনার যে আউটকামটা সেটা, আর যা যা করেছেন ওইটার জন্য সেটা হচ্ছে ফার্স্টে হবে। দ্য অ্যানালাইসিস ওয়াজ ডান বাই মিনস অফ অ্যাডভান্স সফটওয়্যার। আমি আরেকটা এক্সাম্পল দিই। দিস ইজ আ 6 months course taught by means of lectures and seminars. ক্লিয়ার সবাই? কোনো রেসপন্স নাই কারো? একটু আবার বলেন ম্যাম। আচ্ছা, বাই মিনস অফ হচ্ছে যখন আপনি কোনো কিছুর জন্য কিছু করবেন। এখানে লেখা আছে দ্য অ্যানালাইসিস ওয়াজ ডান বাই মিনস অফ অ্যাডভান্সড সফটওয়্যার, অর্থাৎ আমার অ্যাডভান্স সফটওয়্যারের জন্য অ্যানালাইসিসটা করেছি আমি। ঠিক আছে, তো যখন বাই মিনস অফ একটা সেন্টেন্সে ব্যবহার করবেন, লাস্টে থাকবে হচ্ছে আপনার আউটকামটা। এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স সফটওয়্যারটা হচ্ছে আমার আউটকাম, আর যেটা করেছি সেটা হচ্ছে অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমার সামনে চলে আসছে। দ্য অ্যানালাইসিস ওয়াজ ডান বাই মিনস অফ অ্যাডভান্সড সফটওয়্যার। আর কোনো এক্সাম্পল দিতে পারবেন কেউ? সাধারণত বাই মিনস অফ হচ্ছে আপনার কোনো ধরনের রিসার্চ, তারপর হচ্ছে যেগুলোর আউটকাম থাকে, মোস্টলি রিসার্চ, তারপর হচ্ছে ডেভেলপিং, এরপরে এই সমস্ত ক্ষেত্রে বাই মিনস অফটা সবসময় ব্যবহার করা হয়। যেমন এটা কি বলা যায় যে আই আই বট দ্য টুলস ফর রিপেয়ার মাই কার? ফর না, বাই মিনস অফ। আচ্ছা আচ্ছা, বাই মিনস অফ তো এখানে বলতে হবে তাহলে। যেটা বলেছেন ওইটা বাই মিনস অফ হচ্ছে সাধারণত আমরা বললাম না, যখন আমরা ফর্মাল কিছু লিখতে যাই, বলতে যাই, মোস্টলি তখন ব্যবহার করি। এটা খুব একটা পপুলার না, কারণ এটা খুব সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। শুধুমাত্র হচ্ছে যে রিসার্চ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন, এই সমস্ত ক্ষেত্রে এই বাই মিনস অফটা ব্যবহার করা হয়। দেখেন এখানেও লেখা আছে অ্যানালাইসিস, তো হচ্ছে দ্য রিসার্চ ওয়াজ ডান। মানে একটা প্রাইজ পাওয়া গেছে অনেক কষ্টের বিনিময়ে, এরকম কি হয়? দ্য প্রাইজ was achieved by the means of a hard work, a lot of hard work, এরকম কিছু একটা? না হয় না? না না না, ওইটার জন্য হচ্ছে বাই মিনস অফ এর বদলে এখানে হবে কি বলছেন জানি, দ্য প্রাইস, মানে একটা প্রাইজ, হ্যাঁ, অনেক কষ্টের বিনিময়ে অর্জন করা হয়েছে। we achieved that with something, এভাবে হবে, উইথ হয় এই সমস্ত ক্ষেত্রে। বাই মিনস অফ হচ্ছে আপনার শুধুমাত্র যে রিসার্চ, অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এই সমস্ত ক্ষেত্রে বাই মিনস অফটা ব্যবহার করা হয়। যখন হচ্ছে আপনারা ক্লায়েন্টকে কোনো কিছু ডেভেলপ করে দিবেন, কোনো কনসেপ্ট থেকে আইডিয়া, এই সমস্ত কিছু একটা হবে, তখন হচ্ছে বাই মিনস অফ ব্যবহার করতে পারেন। কিন্তু বাই মিনস অফ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যায় না, খুবই লিমিটেড। এটা তাহলে মনে হয় না এটা আমাদের কোনো কাজে লাগবে বাই মিনস অফ। অনেক প্র্যাকটিস করলে তখন অ্যাডভান্স অনেক কিছুই মাথায় থাকবে, কাজে লাগানো যাবে। The math can be solved by the means of quantum computer. See, হ্যাঁ এটা কারেক্ট। The math can be solved হবে এখানে, যদিও the math can be solved by the means of quantum computer। এই যে সমস্ত সবসময় এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকে তখন হচ্ছে by the means of বলে। অফেন রেগুলার ওয়ার্কের জন্য আমি দেখিনি কখনো ব্যবহার করতে। আচ্ছা, আমার মনে হয় মানে ওই বাই মিনসটা হবটা হচ্ছে এমন একটা প্রোডাক্টের কারণে যেটা ছাড়া হবে না কাজটা, এরকম টাইপের। নো নো নো, বাই মিনস অফ হচ্ছে, বাই মিনস অফ এর ক্ষেত্রে দেখেন এই বাই মিনস অফ এর আশেপাশে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে দ্য অ্যানালাইসিস ওয়াজ ডান
আরেকটা কি অ্যাডভান্স সফটওয়্যার। এই অ্যাডভান্স সফটওয়্যারটা হচ্ছে আপনার আউটপুট রেজাল্ট। কি সমস্যা? আচ্ছা আপু, আমি কিছু সিমিলার ওয়ার্ড খুঁজে পাইছি। বাই দ্য মিনস অফ এর এটা সিমিলার উইথ দ্য হেল্প অফ, তারপরে বাই দ্য এজেন্সি অফ, আর আরেকটা আছে থ্রু। আরেকটা আছে থ্রু। হ্যাঁ, থ্রু তো আমরা অনেক বেশি ইউজ করি, ফ্রিকোয়েন্টলি ইউজ করি। ফ্রিকোয়েন্ট, এক্স্যাক্টলি আমি এটাই বলছি যে বাই মিনস অফ হচ্ছে শুধুমাত্র যখন আপনারা চাবেন যে আপনারা কোনো ধরনের অ্যাডভান্স কিছু বলতে চাচ্ছেন তখন ব্যবহার করবেন, এটা কমনলি ইউজড না। আচ্ছা, দ্য অ্যানালিসিস ওয়ান বাট ডিড ইউ হোয়াট দ্য ওয়ার্ক। ওকে, আপু যে থ্রু হার্ড ওয়ার্ক এটা কিন্তু হয়, আমি ওই যে ফার্স্টে যে লাইনটা বলছিলাম টু ওয়ার্ক হার্ড উইথ দ্য হেল্প অফ, উইথ হার্ড ওয়ার্ক। এই যে এখানে একটা সেন্টেন্স ছিল না, শি সলভ দ্য প্রবলেম উইথ ইজ, এরকম এই সিং। কিন্তু বাই মিনস অফ হচ্ছে শুধুমাত্র এই যে এগেইন জাস্ট যখন আপনার রিসার্চ এই ধরনের কোনো কথা বলবেন তখন এটা ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ, আর সবসময় আউটপুটটা হচ্ছে লাস্টে থাকবে, যেটা আপনার আউটপুট সেটা লাস্টে, আর যেটা করেছেন সেটা ফার্স্টে। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। আচ্ছা, এখানে দেখেন ইনকারেক্ট প্রিপোজিশন ইউজেজ দেওয়া আছে, এগুলো আমরা অহরহ ব্যবহার করি এবং ভুল হয়। যেমন শি ইজ গুড ইন ম্যাথ হবে না, কোনো সাবজেক্টের আগে সবসময় অ্যাট হয়, শি ইজ গুড অ্যাট ম্যাথ। তারপর হচ্ছে ওয়্যার আর ইউ অ্যাট, এটা হয় না, ওয়্যার আর ইউ হয়। ওয়্যার আর ইউ ফ্রম হয়, কিন্তু ওয়্যার আর ইউ অ্যাট হয় না, কারণ অ্যাট এর মানে হচ্ছে কোথায় আছো, আবার ওয়্যার এর মানেও কোথায়, একই সাথে দুইটা হয়ে যায় এর জন্য। তারপর মিসপ্লেসড প্রিপোজিশন, দ্য ম্যানেজার শি স্পোক টু, দ্য ম্যানেজার টু হুম শি স্পোক। আচ্ছা, এটার কয়েকটা এক্সারসাইজ আমি আগামীকালকে দেখাবো, এটা অনেক কমন মিস্টেক। হু হুমটা কখন একটা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রবলেম হয়। যেমন এখানে লেখা আছে দ্য ম্যানেজার শি স্পোক টু, অর্থাৎ যেই ম্যানেজারের সাথে কথা বলেছিল। বাংলাতে কিন্তু আমি যেই ম্যানেজার বলছি, তাই না? তো ইংলিশেও আমার সেটা অ্যাড করতে হবে। এইখানে যে মানে হচ্ছে হোম, দ্য ম্যানেজার টু হুম শি স্পোক, যেই ম্যানেজারের সাথে সে কথা বলেছিল, টু হোম। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কয়টা বাজে? এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আই থিংক এতটুকুই, 9:47 বাজে। আপনাদের ম্যাম অনেকেই আমি মনে হয় একটু বলবো। ইয়েস শিওর, বলেন। ম্যাম ওই যে যারা হচ্ছে ডাউনলোড করতে পারতেছিল না, আমি হচ্ছে গুগলের একটা লিংক দিছি, ওইখান থেকে ডাউনলোড করতে পারবে অ্যাপটা। ড্রাইভটা দিয়ে দিয়েছেন ওদের লিংক। হ্যাঁ, একটু সবাই ট্রাই করে দেখবেন, ওকে, এটা হয় কিনা। আচ্ছা, প্রিপোজিশন আর একটা পার্ট বাকি লিংক আছে, বলতে সেটা একটু ওয়েট। অন, ইন আর অ্যাট, এই তিনটা হচ্ছে খুবই কমনলি ইউজড, বাট সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়, তখন হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই। তো এটার ডিফারেন্সটা হচ্ছে আমরা কালকে ফার্স্টে এটা পড়বো। ক্লিয়ার সবাই? আর আজকে হচ্ছে সবাই কষ্ট করে একটু এই প্রিপোজিশন গুলো যেগুলো আজকে বললাম, যেই এই যেমন বিভিন্ন এক্সাম্পল, এগুলো একটু সবাই আজকে নিজেরা রিসার্চ করবেন, নিজেরা দেখবেন, কালকে হচ্ছে শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ক্লাসে করবেন, কারণ প্রিপোজিশন আমার কাছে পার্সোনালি অনেক কমপ্লিকেটেড লাগে। এই যদি শীটটা কি ধরেন দেওয়া আছে? এটা এখনো দেওয়া হয়নি, ক্লাসের পরে পেয়ে যাবেন। কমপ্লিকেটেড এর জন্য লাগে যখন হচ্ছে ধরেন কথা যখন বলছি তখন অটোমেটিক্যালি এই প্রিপোজিশন গুলো চলে আসে, কিন্তু যদি আপনার প্র্যাকটিস না থাকে তখন হচ্ছে আপনি থ্রু, অ্যাক্রস, তারপর এই জিনিসগুলোর মধ্যে এলোমেলো হয়ে যাবে, ইন, অ্যাট এগুলোর মধ্যে। কিন্তু যদি আপনাদের রেগুলার প্র্যাকটিস থাকে, রেগুলার আপনারা কোনো কিছু ইংলিশ পড়ে থাকেন বা শুনে থাকেন, তখন দেখবেন কখনোই আপনি আর 7 PM 10 AM এর আগে ইন, অন এগুলা ব্যবহার করছেন না, আপনি অ্যাটই ব্যবহার করছেন। আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি আসলে প্র্যাকটিসের ব্যাপার, যে আপনার আসলে ভুলটা আর হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। বাংলা গ্রামারও কিন্তু আমরা রেগুলার বেসিসে পড়ি না। পড়েন কি আপনারা? ব্যাকরণ কি প্রতিদিন পড়েন? নিশ্চয়ই না। কিন্তু আমাদের কিন্তু ভুলটা হয় না, কারণ প্র্যাকটিস। আমরা প্রতিনিয়ত বাংলাতেই কথা বলি, যার জন্য গ্রামাটিক্যাল মিস্টেক হয় না। সেম ইংলিশের ক্ষেত্রেও একসাথে প্রতিটার ক্লাসিফিকেশন এগুলো পড়তে যাবেন না, তাহলে এলোমেলো হবে। অল্প অল্প করে প্রিপোজিশনটা পড়বেন অ্যান্ড প্রিপোজিশনের জন্য টাইম দিবেন, কারণ প্রিপোজিশন মোস্টলি আপনাদের যখন কথা বলবেন কারোর সাথে, মোস্টলি ইউজড হচ্ছে আপনার প্রিপোজিশন। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট।
আজকে সবাই একটু দেখবেন, কালকেও দেখবেন। ক্লাসের পরে যদি কোনো ধরনের কোনো এক্সেপশন পান, ক্লাসে হচ্ছে আমাদের সাথে শেয়ার করবেন, ডিসকাস করবো আমরা সবাই। ওকে? আপু একটা কথা ছিল, হ্যাঁ শিওর। কারেন্ট না থাকার কারণে ক্লাস তো মানে পুরোপুরি জয়েন করতে পারি না, কি কোনো কাজ টাজ আছে বা? কাজ হচ্ছে আপনি বাসাতে প্রিপোজিশন পড়বেন, আর কোনো কাজ নেই। কালকেও আমাদের লেকচার সেশন, সো কোনো হোমওয়ার্ক নেই। আচ্ছা আপু। আপু আপনি কি রেকর্ড করছেন? কেন? না মানে রেকর্ডটা তো আমরা মানে পাই না কিসের জন্য? আপনারা এখন পর্যন্ত টোটাল 2টা রেকর্ডিং পাওয়ার কথা, 2টা ক্লাস হয়েছে, এর জন্য না পেলে জিজ্ঞেস করবেন ক্লাসে। এখানে চ্যাটে ওই 2টা ভিডিওর লিংক দিয়ে দিয়েছেন কোন এক ভাই, আপনারা একটু কপি করে রাখেন, মানে ইউটিউবে আপলোড করা আছে, কাইন্ডলি একটু, কারণ ওর ড্রাইভে এখনো ওইগুলো আপলোড হয় নাই। এখন পর্যন্ত 2টা ক্লাসের রেকর্ডিং পাবেন, তো 2টাই হচ্ছে ইউটিউবে আপলোড করা আছে। আচ্ছা, আমি লিংক 2টা আবারও এখন এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কপি করে নেন, যারা পান না, আমার মনে হয় একটু কাজে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, একটু একটু কপি করে নেন। আচ্ছা, আব্দুর রহমান হচ্ছে একটা লিংক দিয়েছেন, এটাই কি যে অ্যাপের লিংকটা? এটা থার্ড পার্টি ওয়েবসাইটের লিংকটা ম্যাম, এখন এটা ওখানে রিভিউ দেখা যাচ্ছে না, ট্রায়াল করে দেখা যেতে পারে। আমি ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় না, এর জন্য সবাইকে এটা ভিপিএন মেবি ভিপিএন ইউজ করে মনে হয় করছেন। না না, এটা ডাইরেক্ট হচ্ছে, ডাইরেক্ট করা যাবে স্যার, কি আপনি এতে ঢুকলে ডাইরেক্ট করতে পারবেন। এটার ইয়াতে তো ভিপিএন দেখাচ্ছে। আচ্ছা দেখি ট্রাই করে তো।